আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ। আজকের লেকচার থেকে, লেকচার 11 থেকে মেইন সরল লেখা শুরু হচ্ছে। লেকচার 11 থেকে মেইন সরল লেখা শুরু হচ্ছে। এখান থেকেই অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের প্রশ্নগুলো হয়। 11 থেকে 16 বা 17 এরকম পর্যন্ত লাগবে আর কি আমাদের শেষ করতে অধ্যায়টা। অর্থাৎ নেক্সট 6-7টা লেকচার যাই কয়টাই লাগবে, ওগুলোর থেকেই মেইনলি প্রশ্নগুলো হয়। এর আগে তুমি যা কিছুই পড়ে আসছো সেগুলো অনেকখানি বেসিক জিনিসপাতি ছিল, যেমন মনে আছে কি না যে ক্ষেত্রফল, তারপরে তোমার বিন্দুর দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা অনেক রকমের এরকম জিনিসপাতিগুলা, ওগুলো অনেক কিছুই স্কুল লেভেলের পড়াই কিন্তু। ওকে, তো আজকের অর্থাৎ লেকচার 11 থেকে আমরা 3.5 শুরু করব। লেকচার 11তে আমরা 3.5 শুরু করব এবং এইখান থেকেই সবচাইতে বেশি প্রশ্নগুলো হবে 11 থেকে 16। ঠিক আছে, চলো শুরু করি। তো গত লেকচারে আমরা 3.4 করছিলাম সঞ্চার পথ, যেখানে আমরা একটা বিন্দু কোন দিক দিয়ে যায় সেই যে রাস্তাটা, মানে বিভিন্ন দাগ, লাইক এই যে মনে করো একটা, এটা ধরো একটা দাগ, এটা মনে করো আরেকটা দাগ, তাহলে এই যে বিভিন্ন দাগ, এই দাগগুলো অনেকগুলো বিন্দু দিয়ে তৈরি হয়েছে। তো এই যে বিন্দু যাওয়ার যে রাস্তাটা, এইগুলাকে আমরা সঞ্চার পথ বলছিলাম। তো বিন্দুকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি হচ্ছে তার অবস্থান দিয়ে। অবস্থানটা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করি, সেটা পোলার স্থানাঙ্ক হইতে পারে, কার্তেশীয় হইতে পারে, এরকম। কিন্তু অনেকগুলো বিন্দুর রাস্তা বা সঞ্চার পথকে তুমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করবা হচ্ছে সমীকরণ দিয়ে। ওকে, সমীকরণ দিয়ে, যেখানে নর্মালি এক্স ওয়াই বিভিন্ন সংখ্যা একসাথে যোগ বিয়োগ সমান চিহ্ন এগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়। বুঝছো? তো আমরা সঞ্চার পথের যেই সমীকরণগুলা গত লেকচারে দেখেছি যে কেমনে দূরত্ব ইউজ করে করে সঞ্চার পথের সমীকরণ বের করা হয়। আজকের লেকচারে আমরা শিখবো হচ্ছে সেটার পরামিতিক ভার্সন। আর তার আগে একটু বলে নেই যে 26 ব্যাচের সাইকেল 1-এ তোমাকে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা এই দুটো অধ্যায় একদম ফ্রিতে পড়ায় দেওয়া হচ্ছে, এবং এর পরবর্তী অধ্যায়গুলো আমরা সাইকেল 2-তে অলরেডি শুরু করে দিয়েছি। ত্রিকোণমিতিতে খুব সম্ভবত 7টার মতো লেকচার অলরেডি হয়ে গেছে। তো সরলরেখা শেষ হইতে হইতে ত্রিকোণমিতিতে তোমার মোটামুটি অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে বা অলমোস্ট শেষের দিকে চলে যাবে। তখন আমি অন্তরীকরণ শুরু করব। অন্তরীকরণ হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের সবচাইতে বড় অধ্যায়, ক্যালকুলাসের অংশ আর কি। তো ক্যালকুলাস শুরু করবো আর কি এরপরে আমি। ওকে, তো যারা এখনো ফার্স্ট পেপারের কোর্সে যুক্ত হও নাই তারা যুক্ত হয়ে যেতে পারো। কোর্স ফি হচ্ছে গিয়ে 2000 টাকা। 01302700071 এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করে আমার আইডিতে একটা স্ক্রিনশট পাঠাইলেই চলবে। কোর্সের যাবতীয় সবকিছু এখানে দিয়ে দেওয়া হবে। মেইনলি এই কোর্সটার মধ্যে হচ্ছে আমরা স্কুল লেভেলের বেসিক থেকে সবগুলা টপিক ধরে ধরে একদম অ্যাডমিশন পর্যন্ত যা কিছু লাগে সবকিছু লেকচারেই করায় দেই। আমাদের ক্লাসগুলোর মেইন কোর হচ্ছে কেতাব স্যারের বই, এরপরে আমরা বুয়েট প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, বিদেশি প্রশ্ন ব্যাংক এগুলো অ্যাড করে লেকচারটাকে আরও সুন্দর গোছগাছ করে রাখি। ঠিক আছে, ওয়েব অ্যাপ, টেলিগ্রাম সার্ভিস, জুম সার্ভিস সবকিছু এখানে আছে। ওকে, চলো আমরা এখন পড়া শুরু করি। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আরেক মজার একটা জিনিস, আমরা ঘটক সিস্টেমে পড়াটা পড়বো। ওকে, তো হেডলাইন দাও পরামিতিক সমীকরণের সঞ্চার পথ। হেডলাইন দাও পরামিতিক সমীকরণের সঞ্চার পথ। হেডলাইন দাও পরামিতিক সমীকরণের সঞ্চার পথ। এখন এইখানে মজার জিনিস যেটা, হেডলাইন দাও, আর তার আগে আমি একটু দেখি সবকিছু ওই ঠিক আছে কিনা। এখন মজার জিনিস যেটা সেটা দেখো। এখন পরামিতিক সমীকরণের সঞ্চার পথ জানার জন্য তোমাকে আগে জানতে হবে ঘটক বিয়ের সময় কি করে। খেয়াল করো, নর্মালি যেগুলো অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেখানে হচ্ছে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে চিনে না, মেয়ের পক্ষ ছেলের পক্ষকে চিনে না। তো চেনায় দেওয়ার জন্য তাদের দুইজনকে চিনে এমন কমন একজন ঘটক থাকে। ঠিক, তো এই ঘটক করে কি, রেগুলার মেয়ের বাসায় যায়, যায় হচ্ছে গিয়ে বিভিন্ন ছেলে দেখায়, আবার রেগুলার ছেলেদের বাসায় যায়, যায় বিভিন্ন মেয়ে দেখায়, এরকম করে যে কোনটা তোমার চয়েস হয়। আচ্ছা, এখন খেয়াল করো, তো ঘটকের কাজটা কি হয় যে ছেলের পক্ষ মেয়ে পক্ষকে চিনে না, মেয়ের পক্ষ ছেলে পক্ষকে চিনে না, ঘটক একসাথে দুজনকে চিনে এবং এই দুজনকে মিলায় দেয়। ঘটকের কাজ এটা। আচ্ছা, এখন তুমি মনোযোগ দিয়ে শুনি এই জায়গাটা। সঞ্চার পথ আমরা যখন পড়ছিলাম কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে, সেখানে স্বাভাবিকভাবেই এক্স অক্ষ থাকে এবং ওয়াই অক্ষ থাকে। সেই কারণে তুমি সঞ্চার পথের সমীকরণ যা কিছুই পেয়েছিলা, সামথিং এক্স সামথিং ওয়াই প্লাস ইকুয়াল টু 0 এরকম ছিল, মানে এক্স ওয়াই থাকতো। তো পরামিতিক সমীকরণে যেটা হবে যে এক্স এবং ওয়াই এইগুলো একসাথে কোনো সমীকরণের মাধ্যমে কানেক্টেড থাকবে না, এইগুলোকে কানেকশন করাবে আমাদের ঘটক, এইগুলোকে কানেকশন করাবে আমাদেরকে ঘটক। বুঝছো কথা? এখন তাহলে কেমনে কি, তো খুব ভালো করে বুঝি ওই জায়গাটা। তোমাকে ওরা একটা স্থানাঙ্ক দিয়ে দিবে, একটা স্থানাঙ্ক ওরা তোমাকে দিয়ে দিবে।
সেই স্থানাঙ্কের ভুজ আর কোটি বরপক্ষ কনের পক্ষের মতো কাজ করবে, একসাথে একে অপরকে চিনে না, কিন্তু এরা সবাই ঘটকের সাথে কানেক্টেড। তুমি ঘটক দিয়ে বিয়েটা পড়াবা। তাহলে আমি একটু আরেকবার তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দেই যে বর পক্ষ কনে পক্ষ এরা একে অপরকে কোনোভাবেই চিনে না। ঠিক, এরা একে অপরকে কোনোভাবেই চিনে না। ওকে, এরা একে অপরকে চিনে না। বর পক্ষ চিনে হচ্ছে ঘটককে, আবার কনে পক্ষ চিনে হচ্ছে ঘটককে। তোমাকে ওরা যে সমীকরণ দিবে সেখানে বিন্দু দিবে, বিন্দুর মধ্যে স্বাভাবিকভাবেই থাকে কে? ভুজ আর কোটি। তাহলে মনে করো এটা ভুজ, এটা কোটি। ওকে, তো ভুজের সাথে কোটির কোনো সম্পর্ক থাকবে না, কোটির সাথে ভুজের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু ওদের দুইজনের একজন কমন ঘটক থাকবে। সেই ঘটক, সেই ঘটকটাকে বলা হবে হচ্ছে পরামিতিক ধ্রুবক। ওকে, তাইলে ও ওকে চিনে না, ও ওকে চিনে না, ওদের দুইজনকেই চিনে এমন কমন একজন আছে যে ঘটক, সেই ঘটককে বলা হবে পরামিতিক ধ্রুবক। তোমাকে স্থানাঙ্ক হিসাবে একজন ভুজ দিবে, সেই ভুজ থাকবে বর, এবং একজন কোটি দিবে, সেই কোটি থাকবে তোমার কনে, এবং এর মাধ্যমে তুমি ম্যাথটা আঁকাবা। ওকে, এখন এই টাইপের ম্যাথগুলা তাহলে তুমি কেমনে করবা সেটা দেখাই দিব। ওকে, তার আগে তুমি জাস্ট একটু বুঝছো, তো একটু আগে মাথায় সেট করো, ম্যাথ করানোর সময় গল্পটা কাজে লাগবে, জাস্ট একটু বুঝো। ওকে, এখন তুমি 3টে স্টেপ তুলে নাও, এই টাইপের ম্যাথ তুমি কেমনে কেমনে করবা। দ্রুত স্টেপগুলো তুলো আগে, স্টেপ 1 2 3, এই 3টে স্টেপ তুলে নাও। তোমাকে টাইম দেওয়া হলো 1 মিনিট, তুলো, দ্রুত তুলবা, জাস্ট এই 3টে স্টেপ, তাহলেই কাজ শেষ। আর ওই গল্পটা মনে রাখিও যে বর আর কনে হচ্ছে ভুজ আর কোটি, ঘটক হচ্ছে আমাদের পরামিতিক ধ্রুবক। কি হচ্ছে কিভাবে হচ্ছে শেখাই দিব। প্রথমত ওরা ভুজ কোটি দিবে, বর কনে দিবে, আমি একজনকে ধরবো এক্স, একজনকে ধরবো ওয়াই। তারপরে যেহেতু বর কনে একে অপরকে চিনে না, ওদের সাথে পরিচিত কে আছে? বিয়ের কথাটা চিন্তা করো, বিয়ে হয় কেমনে? ফার্স্টে কনে পক্ষর সাথে তোমার বর পক্ষের কোনো পরিচয় থাকে না। ঘটক করে কি, আগে কনের কাছে যায়, ঘটক আগে কনের কাছে যায়, আবার বরের কাছে যায়, গেল। এরপরে ঘটক দুজনকে একসাথে আনে, বিয়েটা পড়ায় দেওয়ার পরে বর আর কনে একসাথে থাকে, কিন্তু ঘটক আর থাকে না। ঘটকের কনসেপ্টটা এটা, আরেকবার বলি, বর কনে একে অপরকে চিনে না, ঘটক দুজনকেই চিনে, তো দুজনের সাথে কানেক্টেড থাকে ঘটক। বিয়ের আগে দুজনকেও একসাথে আনে, আনার পরে ঘটকটা চলে যায়, জাস্ট বর কনে তখন থাকে। সেম জিনিস। ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে যে তোমার ভুজ আর কোটি যারা যারা আছে ওরা বর কনে, ওদেরকে তুমি ঘটকের মাধ্যমে একসাথে আনবা, এরপরে ঘটককে সরায় ফেলবা, তাইলেই দেখবা বিয়ে পড়ানো হয়ে গেছে। আসো দেখাই তুমি। প্রথমত এই কোশ্চেনটা তুলো আগে, তারপরে তুমি বুঝতে পারবা, পুরো ঘটনা ক্লিয়ার হয়ে যাবে। এখন পুরো ম্যাথ দেখবে, এগুলো সহজ, কিচ্ছু নাই, জাস্ট এই কোশ্চেনটা তুলো। কোশ্চেনটা তোমাকে কি বললো আগে দেখো, বললো কে এর যে কোনো মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এরকম। ওকে, সংখ্যা দেয় নাই, 2ak এরকম দিয়েছে, আর বলে দিল কে যে কোনো মান। আচ্ছা, বললো পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। ঠিক, এখন এইখানে কথাটা কি ভালো করে বুঝিও। ব্যাপারটা হচ্ছে যে এই যে ভুজ আর এই যে কোটি, এরা একে অপরকে চিনে না, এদের মধ্যে কমন একজন ঘটক আছে, সেই ঘটক হচ্ছে এই কে। তোমার কাজ যেটা, ওদেরকে তো মিলাইতে হবে। তো তুমি যেটা করবা, একজন তো ভুজ, তো ভুজকে তুমি এক্স দিয়ে লিখবা যে এক্স ইকুয়াল টু 2ak, আরেকজন কোটি, ওকে তুমি ওয়াই দিয়ে লিখবা যে ak²। ঠিক, এখন কথা হচ্ছে তোমার কাজটা কি হবে। তোমার কাজ হবে যে এইবার দেখো ভালো করে বুঝিও, বর ঘটক হচ্ছে কে, ঘটকের মাধ্যমে আসলো, কনেও ঘটকের মাধ্যমে আসলো, এক্স ওয়াই বর কনে, এর মধ্যে কোনো সম্পর্ক নাই। বিয়ে পড়ানোর সময় কি হয়, ঘটক থেকে বিয়েটা পড়ায় দিয়ে এরপরে ঘটক চলে যায়, বর কনে একসাথে থাকে। তো এবার খেয়াল করে দেখো যে এইখানে তোমার এই যে ঘটক, এই যে ঘটক, এই দুই ঘটককে সরাই ফেলতে হবে, রিপ্লেস করতে হবে। কেমনে করবা? তোমার কাজ হবে যে কোনো একটা জায়গা থেকে ঘটকের মান নির্ণয় করা। তাহলে কিরকম ভাবে, মনে করো এখান থেকে যদি ঘটকের মান নির্ণয় করি, কে এর মান নির্ণয় করি, x/2a হবে। ঠিক, এইবার ঘটকের এই মানকে তুমি এইখানে বসাই দিবা, এই মানটাকে তুমি এই জায়গাতে এনে বসাই দিবা।
তাহলে বসায় দিলে আউটপুটটা কিরকম বেরোবে দেখো, যে y ইকুয়াল টু a ইন্টু কে এর জায়গায় x/2a স্কোয়ার। খেয়াল করো আমার কাজ হবে ঘটককে সরায় ফেলা, সবসময় মাথায় রাখবে আমার কাজ হবে ঘটককে সরায় ফেলা, মানে ও কে চিনে না ও কে চিনে না, ওদের দুজনের মধ্যে কমন যে মানে যার যে কোনো মানের জন্য ঘটনা ঘটবে সেই ঘটককে তুমি সরায় ফেলবা। এই জন্য যেখানে ঘটক সহজ উপায় আছে ওইখান থেকে তুমি ঘটকের মান নির্ণয় করবা, সেই নির্ণয় মান তুমি এইখানে বসায় দিলেই দেখবা দেখো এইখানে কোথাও কোনো কে নাই এবং এক্স ওয়াই একসাথে কানেক্টেড হয়ে গেছে, বুঝছো, মানে বিবাহ সম্পন্ন হইল। এখন তোমার কাজ হচ্ছে এইটাকে এক লাইনে নিয়ে আসা। ওকে, এখন তোমার কাজ হচ্ছে এইটাকে এক লাইনে নিয়ে আসা, তাইলেই আমার অ্যান্সার শেষ। তাহলে কি করতে হবে, ধরো বেসিক যে ক্যালকুলেশনটা একটু করি, y ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার বাই 4a স্কোয়ার। তো লাইক 4a যদি এদিকে পাঠিয়ে দিই a কাটা যাবে, কত থাকবে 4ay ইকুয়াল টু এক্স স্কোয়ার, দ্যাটস ইট। ঠিক লিখলাম, দেখি তো, পারফেক্ট আছে। ওকে, তো এই হচ্ছে ম্যাথটা। তাহলে পরামিতিক সমীকরণের জন্য তোমাকে যেই টাইপের ম্যাথই দেখ না কেন, তোমাকে ওরা আগে দুইটা স্থানাঙ্ক দিবে, বলবে এরকম এক্স ওয়াই এর সমীকরণ আনো। তাহলে স্থানাঙ্কগুলো যখন দিবে, এখন দেখবো সব ক্লিয়ার হয়ে গেছে কথাগুলো। ওরা তোমাকে স্থানাঙ্কগুলো যখন দিবে, স্থানাঙ্কের মধ্যে একজন থাকবে ভুজ বা এক্স, একজন থাকবে কোটি বা ওয়াই। এইবার এই দুজনকে তোমার কানেক্ট করাইতে হবে। তো কথা হচ্ছে এক্স ওয়াই কে চিনে না, ওয়াই এক্স কে চিনে না, তাহলে এক্স কেও চিনে ওয়াই কেও চিনে এমন একজন কমন ঘটক তোমার থাকা লাগবে। সেই ঘটকটাকে বলা হবে পরামিতিক ধ্রুবক। পরামিতিক ধ্রুবক, ওকে, পরামিতিক ধ্রুবক। তো তোমার কাজ হবে এই দুজনকে আগে ঘটকের মাধ্যমে একসাথে আনবা, কাছাকাছি আনার পরে তখন তুমি ঘটকটাকে সরাই ফেলবা, রিপ্লেস করে দিবা। কেমনে, যেখানে পরামিতিক ধ্রুবক সহজ উপায় আছে সেখান থেকে তুমি পরামিতিক ধ্রুবকের মান নির্ণয় করবা, সেই নির্ণয় মান তুমি বাকি জায়গায় বসায় দিবা, বসায় দিলে দেখবা ঘটকটা চলে যাবে, শুধু এক্স ওয়াই এরা একসাথে হয়ে যাবে, তখন ওটাই হবে আমাদের পরামিতিক সমীকরণ, বুঝছো। তার মানে এই চিন্তায় কি আমরা আসতে পারি যে যে কোনো এই টাইপের সমীকরণকে আমরা স্থানাঙ্কে প্রকাশ করতে পারি, বা যে কোনো স্থানাঙ্ককে আমরা এরকম সমীকরণে প্রকাশ করতে পারি, আমরা কি বলতে পারি? দেখো, তার মানে এই যে আমার সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে এই স্থানাঙ্কটারই, যে ভুজকোটি স্থানাঙ্ক, এই ভুজকোটিরই আরেকটা রূপ। ঠিক, এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করবো, জুমে আমাকে আনমিউট করে বলবা, বা যারা ফেসবুক লাইভে আছো ওরা বলবা, এটা ডিপ এটা ডিপ কথা, খুবই ডিপ চিন্তা, এখন একটু পরে লিখিও, শুনো, যে এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে বিন্দু, কেমনে কি দুইটাই যদি সেম জিনিসকে বুঝায় তাহলে সমীকরণ কেমনে স্থানাঙ্ক হইল, এইটা আমাকে ক্লিয়ার করো তো দেখি। যে কোনো একজন কি চিন্তা, তুমি ভুলভাল বলো সমস্যা নেই, বাট চিন্তাটা করো, এটা আমি চাই যে সমীকরণ আর স্থানাঙ্ক এই দুইটা কেমনে কানেক্টেড হইলো, সিমিলার হইলো, এটা কিভাবে পসিবল? সমীকরণ তো হচ্ছে কি একটা দাগের জন্য হয়, বিন্দুর স্থানাঙ্ক তো বিন্দুর জন্য হয়, তাহলে স্থানাঙ্ক কেমনে সমীকরণ হয়ে গেল বলো তো, বুদ্ধি করো, যে কোনো একটা কিছু বলো, আনমিউট করো। যারা ফেসবুক লাইভে আছো তারা জুমে আসো না, কথাবার্তা বলো, এগুলোই তো চিন্তা। এইসব ম্যাথের সমাধান তো তুমি সমাধান বইয়েই পাবা, এই যে চিন্তাগুলো, ডিপ চিন্তাগুলো, ওগুলো তুমি পাবা আমার কাছে, ওগুলোর জন্য কথা বলো আমার সাথে, যে সমীকরণ কিভাবে বিন্দু হয় বা বিন্দু কেমনে সমীকরণ হয়, কি মনে হয় বলো তো দেখি। হ্যাঁ, দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে একটা সরলরেখা অঙ্কন করা যায়, ওই সরলরেখা মেইনলি সমীকরণটা আছে ওই সরলরেখা, মানে দুইটা বিন্দু স্থানাঙ্কর মান। কিন্তু স্থানাঙ্ক তো অনেক অনেক বিন্দুর কথাবার্তা, আর বিন্দু তো একটা বা দুইটা এরকম, ধরো এখানে তো একটা বিন্দু দেওয়া দেখতে পাচ্ছি, তাইলে কেমনে কি, কি মনে হয়? ওরা মানে ওদের কথা মতে এইটা যা, এটা হুবহু তা, বুঝছো। এখন তুমি বলো যে সমীকরণ কেমনে হুবহু বিন্দু হয়ে গেল? আমি আজীবন ধরে গত 10 লেকচার ধরে বলে আসছি বিন্দু মানে বিন্দু, বিন্দুর জন্য পরিচয় হচ্ছে স্থানাঙ্ক, আর দাগ যেগুলো আছে দাগের পরিচয় হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, এটাই তো বলেছি। এখন তুমি আমারে বলো যে বিন্দু কেমনে সমীকরণ হয়, বিন্দু কেমনে দাগ হয়, বলো তো, বুদ্ধি করো, ভুল বললে কোনো আপত্তি নেই। এনিওয়ান, দেখি কিসে যারা আছো। একটা সরলরেখা তো অনেকগুলো বিন্দু সমষ্টি। এইখানে কথা হচ্ছে যে ভালো করে বুঝো, এই যে আমার বিন্দুটা দেওয়া, এইটা কি কোনো নির্দিষ্ট বিন্দু? সংখ্যা দেওয়া আছে, ভুজ 5 কোটি 6 দেওয়া আছে, দেওয়া তো নাই, এটা নির্দিষ্ট না কেন? এখানে 2ak স্কোয়ার ওরা বলেই দিয়েছে কে এর যে কোনো মানের জন্য। তার মানে কি কে এর মান বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, যে কোনো মান মানে কি কে এর একটা মান না, অনেক অনেক মান। তার মানে কে এর মান এক এক সময় এক একটা হইলে এই বিন্দুর স্থানাঙ্কের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে। তার মানে কি এগুলো কি চেঞ্জিং ভ্যালুর বিন্দু না? এটা কি একটা বিন্দু না অসংখ্য বিন্দু? এখানে বলো অসংখ্য না? তাহলে অসংখ্য বিন্দু মিললে কি হয়, দাগ ক্রিয়েট হয় না, সঞ্চারপথ ক্রিয়েট হয় না,
ওই সঞ্চার পথে কি থাকবে? সমীকরণ থাকবে না? ওই যে ওই সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা। এখানে ওরা বলে দিয়েছে যে কে এর যে কোনো মানের জন্য বিন্দুর স্থানাঙ্ক হইলো এটা। তার মানে কি যে এরকম অসংখ্য বিন্দু আছে, কে এর এক একটা মান বসাবো, এক একটা বিন্দু পাবো। লাইক ধরো এর মান লাইক 5 চিন্তা করলাম, এখন 10 ইন্টু কে, তারপরে 5k স্কোয়ার, ঠিক? এখন তুমি এখানে কে এর মান 1 বসাইলে একরকম, 2 বসাইলে আরেকটা বিন্দু, 3 বসাইলে আরেকটা বিন্দু, মাঝখানে যদি 1.5 বসাও তাহলে এক রকমের বিন্দু, 1.67 বসাইলে আরেক রকমের বিন্দু। মানে তুমি কে এর অসংখ্য মানের জন্য অসংখ্য বিন্দু পাবা। সেই বিন্দুগুলোকে তুমি দূরের থেকে দেখলে মনে হবে একটা আঁকা বাঁকা দাগ দেওয়া। সেই দাগটার সমীকরণ জানতে চেয়েছে, এন্ড দ্যাট ইকুয়েশন ইজ দিস ওয়ান। বুঝছো? এই হচ্ছে ঘটনা। যখন যা কিছুই পড়বা জাস্ট দুইটা ম্যাথ সলভ করে রাখলা, কয়েকটা লাইন লিখে, এটা যাতে না হয়, বুঝছো? প্রত্যেকটা জায়গায় একদম ডিপ থেকে চিন্তা করবা যে কি হইলো, কেন হইলো, এটা কেমনে রিলেটেবল। ওকে, এইটাই হচ্ছে শিক্ষা। সমাধান সবাই পারে, বই খাতাতে লেখাই থাকে এগুলো অ্যাভেলেবল, বাট তোমার গুরুত্বটা হবে ওইখানে যখন তুমি ডিপে জানো। ওকে, হ্যাঁ, হয়ে গেলে বলো আমাকে, তোলা হয়ে গেলে বলবা, আনমিউট করে বললেই হবে। একটু কোশ্চেনের দিকে তাকাও, একটা জিনিস শিখায় রাখবো। ওরা তোমাকে বলে দিবে যে এটা এর সকল মানের জন্য বা যে কোনো মানের জন্য, তার মানে বুঝবা যে ও হচ্ছে চেঞ্জিং, ও হচ্ছে চেঞ্জ হয়, বুঝছো? তার মানে ও হচ্ছে আমাদের ওই ঘটক বা পরামিতি থাকবে। ওকে, তাহলে থিটা হচ্ছে আমাদের পরামিতিক ধ্রুবক আর কি, বুঝছো? তো থিটা ছাড়া বাকি যারা যারাই আছে ওরা নর্মাল যে কোনো একটা ফিক্সড সংখ্যা বোঝাচ্ছে, ধ্রুবক সংখ্যা। লাইক এর বদলে এখানে 2 হইতে পারে, 3 হইতে পারে, একটা ফিক্সড সংখ্যা আর কি বোঝাচ্ছে। ধরো তোমাকে এখানে কোশ্চেনটা এরকম দিতে পারতো যে 2 cos থিটা, 2 sin থিটা, এমনি দিতে পারতো। ওকে, এই হচ্ছে ওরা একটা ফিক্সড সংখ্যা বোঝাচ্ছে। ওকে, এখন কোশ্চেন তোলো, একটু মনোযোগ দিয়ে শুনিও। ওরা বললো থিটার যে কোনো মানের জন্য এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুর সঞ্চারপথ লাগবে। তার মানে কি থিটার মান বারবার চেঞ্জ হবে। চেঞ্জ হইলে এই বিন্দুর ভুজ কোটির ভ্যালুগুলোও ওই অনুপাতে চেঞ্জ হবে। ওকে, সেক্ষেত্রে অসংখ্য যে বিন্দুগুলো আসবে, ওই বিন্দুগুলোকে দূর থেকে দেখলে একটা দাগের মতন লাগবে। সেই দাগের সমীকরণটা কত? এই হচ্ছে কোয়েশ্চেন। এখন তাহলে তোমার কাজ কি? ফার্স্ট অফ অল ভুজকে এক্স লেখা, কোটিকে ওয়াই লেখা। দেন যেই পরামিতিক ধ্রুবক থাকবে একটার থেকে একটার মান নির্ণয় করবা, বা মেইন টার্গেট থাকবে পরামিতিক ধ্রুবকটাকে সরায় ফেলা। এটুক তো বুঝছো মনে হয়? ইয়েস অর নো? আনমিউট করো, ইয়েস অর নো? আমার মেইন টার্গেটটা কি থাকবে? যে আমার পরামিতিক ধ্রুবকটা সরায় ফেলা, ঠিক? এখন আসো, তাহলে ও হচ্ছে আমার ভুজ, ও হচ্ছে কোটি, তাহলে আমার এক্স এর মান কত হয় বলো? এ কস থিটা। আমার ওয়াই এর মান কত হয় বলো? এ সাইন থিটা। এই দুইটাই আসে। এখন আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এনিহাউ এই যে আমার পরামিতিক ধ্রুবক থিটা, সেইটাকে সরায় ফেলা, ঠিক তো? তাহলে যদি আমি সরাইতে চাই এখন আমার কি করতে হবে? থিটার মান নির্ণয় করে একটা থেকে নিয়ে আরেকটা বসাই দিব। চিন্তা করে দেখো তো কি করা যায়। যখন তুমি সাইন থিটা কস থিটা এগুলো পাবা, সেগুলোকে সরানোর জন্য আমরা স্কুলে শেখা যে ত্রিকোণমিতিক সূত্রগুলো ছিল সেইগুলো ইউজ করব। কি ছিল সূত্র মনে আছে? কি কি সূত্র পড়েছে এরকম বলো তো? একটা ছিল হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা ছিল একটা সূত্র। আরেকটা সূত্র কি ছিল বলতো? 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার। তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা কি ছিল বলতো? 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার। তাইলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এই তিনটা সূত্রের মাধ্যমেই আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলা সেগুলোকে ডিরেক্টলি ভ্যানিশ করে সংখ্যায় নিয়ে আসতে পারি। তাইলে তুমি যখনই সাইন থিটা কস থিটা অথবা সেক থিটা ট্যান থিটা অথবা কোসেক থিটা কট থিটা এগুলো পাবা, তখন তোমার কাজ হবে এই সমস্ত সূত্রের মধ্যে বসায় দিয়ে, সেগুলোর ভ্যালু বসায় দিয়ে হুট করে থিটা ভ্যানিশ করে ফেলা অ্যান্ড 1 টাইপের কোনো সংখ্যা নিয়ে আসা। সো এখানে তুমি কাকে দেখতে পাচ্ছ? কজ এন্ড সাইনকে। তো তোমার টার্গেটটা কি হবে? এই সূত্রের মাধ্যমে ভ্যানিশ করা। তাহলে এই সূত্রের মাধ্যমে 1 আনতে হইলে আগে কার কার মান লাগবে? সাইন থিটার মান আর কস থিটার মান। তাহলে এখন বলো যে সাইন থিটার মান আমি কই থেকে পাবো? এক সেকেন্ড, সাইন থিটার মান আমি কই থেকে পাবো বলো তো দেখি? সাইন থিটার মান আমি পাবো হচ্ছে এখান থেকে। কি পাবো? সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটার মান হবে ওয়াই বাই এ, ওয়াই বাই এ। সাইন থিটার মানটা হবে ওয়াই বাই এ। দেন এখান থেকে বলো তো কস থিটার মানটা কত আসবে? এক্স বাই এ। কস থিটার মানটা আসবে এক্স বাই এ, ঠিক? এখন যদি আমি এই দুইটাকে থিটাগুলোকে ভ্যানিশ করতে চাই, কোন সূত্রে বসাবো? ওই সূত্রে। লিখবো কেমনে পরীক্ষার হলে? ডিরেক্টলি লিখে ফেলবা, প্যারা নাই। যে আমরা জানি এরপরে লিখবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেন তোমার যেই পাওয়া সাইন থিটা আর কস থিটা আছে
সেইগুলোকে লিখে ফেলবা যে ওয়াই বাই এ হোল স্কোয়ার প্লাস এক্স বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 1। দেন কাজটা খুব সহজ হয়ে যাবে যে এখানে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। চাইলে তুমি উভয় পক্ষকে এ স্কোয়ার দিয়ে গুণ করতে পারো, তখন দেখতে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এইটা হয়ে যাবে দেখতে, এইটা দেখতে হবে, বুঝছো? এই হচ্ছে কথা, এইটুকুই অঙ্ক, এইটুকুই অঙ্ক, আর কিছু না। তুমি যদি ওই লাইন পর্যন্ত রাখো তাহলেও নাম্বার দিবে, এটা লিখলেও নাম্বার দিবে। তাইলে এই জায়গাটা তোলো, যারা যারা বুঝতে একটু কষ্ট হয়েছে আমি আরেকবার রিক্যাপ করি। ওদের কোয়েশ্চেনটা আগে বুঝো, ওরা কি বলতে যাচ্ছে, ওদের ভিতরকার কথাটা বুঝো। ওরা বলতে যাচ্ছে থিটা এর সকল বাস্তব মানের জন্য, মানে থিটার অনেক অনেক মান আছে, অনেকগুলা। এখন ওই বাস্তব মানের জন্য একটা চলমান বিন্দু, বিন্দুটা নড়াচড়া করে, তার মানে কি পজিশন বারবার চেঞ্জ হয়। তো পজিশন চেঞ্জ হওয়ার মানে কি ভুজকুটি বারবার চেঞ্জ হবে। তো ওইটাই বললো যে ভুজকুটি চেঞ্জ হওয়ার জন্য থিটার মান বারবার আমরা চেঞ্জ করব, এ ফিক্সড। ওকে, আচ্ছা, তাহলে এখন বললো যে থিটা তো বারবার চেঞ্জ হবে, সেই কারণে ভুজকুটিও চেঞ্জ হবে। তো বিন্দুটা নড়াচড়া করবে, বিভিন্ন জায়গায় যাবে। ওর যে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটার সমীকরণ বের করতে হবে এক্স ওয়াই দিয়ে। তাহলে এক্স ওয়াই তো দেয় নাই, তাহলে আমি এক্স ওয়াই আনবো। তাহলে স্বাভাবিকভাবে ভুজকেই তো লিখবো এক্স, নাকি কোটিকে লিখবো? ভুজকেই লিখবো। তাহলে ওই ভুজকে এক্স লিখলাম আর কোটিকে ওয়াই লিখলাম, মানে এক্স ওয়াই আনলাম শুরুতে। দেন আমার কাজ হবে যে চলছিল পরামিতিক ধ্রুবক, ওরে এনিহাও সরায় ফেলা। বিয়ে পড়ানোর পরে কোনোদিন দেখেছো ঘটক এসে বাসায় বসে থাকে? না, বিয়ে পড়ানো পর্যন্তই তার কাজ। ওই রকম ওরে সরায় ফেলতে হবে, ঘটককে সরাইতে হবে। তাহলে এই যে এখানে ঘটক হচ্ছে থিটা, সেই থিটাকে সরাইতে গেলে আমরা একটার থেকে থিটার মান নির্ণয় করে আরেকটায় বসাবো। এইটা খুবই ব্যাড ডিসিশন। পসিবল না তা না, করা যাবে, বাট মানে ভালো না আর কি, বুঝো ভাই, সুন্দর লাগবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে তো থিটা সরাবো কেমনে? থিটা সরানোর জন্য স্কুলে শেখায় এই তিনটা সূত্র আমরা যে কোনোটা ইউজ করব দরকার মতো। কথা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা কস থিটা আছে, প্রথমটায় বসায় দিলে উত্তর 1 চলে আসে। তাহলে আমরা বলবো আমরা যেহেতু জানি অলরেডি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, মান বসায় অটোমেটিক আমরা থিটা সরায় ফেলতে পারবো। ওকে, ভেরি গুড। চলো তাহলে সামনে আগাই। কোশ্চেনটা দেখো কি বললো, যে থিটা যদি পরিবর্তনশীল হয়, মানে কি থিটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স কি বলে দিল বলো? তাহলে থিটাকে, থিটা পরিবর্তনশীল বলেছে, থিটাকে বলো বলো। পরিবর্তনশীল মানে থিটা কে, ঘটক নাকি বরকনে? কে যে চেঞ্জ হয় সে হচ্ছে গিয়ে তোমার ঘটক থাকে তো। আরে এখন দেখো বরকনে তো আমার ভুজকুটি, ভুজকুটির মধ্যে থিটা হচ্ছে আমাদের পরামিতিক ধ্রুবক। এখন তাহলে কাজ কি হবে বলো? আমার হচ্ছে সমীকরণ লাগবে, এক্স ওয়াই লাগবে। এক্স ওয়াই তো দেওয়া নেই, তাহলে কাকে এক্স ধরবো বলো? বলো, আনমিউট করে বলো। এটাকে ধরবো নাকি এটাকে ধরবো? প্রথমটাকে এক্স ধরলাম। ধরলে কি হবে, কি লিখবো বলো? তোমরা বলো, আমি লিখি খালি 1 প্লাস 2 কস থিটা। ওয়াই কাকে ধরবো বলো তো? ওয়াই 2 সাইন থিটা মাইনাস 2। আচ্ছা, লিখলাম -2। এখন আমার কাজ কি? বিয়ে পড়ানো, বিয়ে পড়ানো। ঘটক সরাইতে হবে, তাই তো? ঘটককে থিটা। তাহলে থিটা সরাবো কেমনে? এখানে কি একটা থেকে থিটার মান নির্ণয় করে একটা বসাবো? আমার হ্যাঁ, তাহলে কি সূত্র, সূত্র কোনটা ইউজ করতে হবে? এখানে আছে কে কে, কস থিটা আর সাইন থিটা, তাহলে কোন সূত্রটা ইউজ করব? 1। তাহলে যদি ওইটা লিখতে হয় তাহলে আমার কার কার মান জানা লাগবে আগে? কস থিটা সাইন থিটা। তাহলে আমি যদি শুরু থেকে এখানে, এখানে তো সাইন থিটা নাই, কস থিটাই আছে, তো কস থিটার মান যদি বের করতে চাই তাহলে কি লিখতে হবে? কস থিটা ইকুয়াল টু কত হবে? ডিরেক্ট পাওয়া যাচ্ছে না, 2 কস থিটা আছে। আচ্ছা হ্যাঁ, ওকে, একবারে করতে পারলে তো গুড। তাহলে এক্স মাইনাস 1, আর ওখান থেকে তাহলে আমার কস থিটার মান আসে হচ্ছে এক্স মাইনাস 1/2। ঠিক, এখন এটা বলো, এখান থেকে 2 সাইন থিটার মান কত লিখবো? ওয়াই প্লাস 2। তাহলে শুধুমাত্র সাইন থিটার মান কত লিখবো? ওয়াই প্লাস 2/2। আচ্ছা, এখন কাজ কি? সাইন স্কোয়ার কস স্কোয়ার সূত্রে বসায় দাও, তাই তো? তাহলে আমি লিখবো, আমরা জানি অলরেডি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তারপরে ওই যে মান দুইটা বসায় দিবা, সাইনের জায়গায় তুমি বসাবা ওয়াই প্লাস 2 বাই কত দেখো তো, 2 হোল স্কোয়ার প্লাস এখানে এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। দেন আমার কাজ কি হবে? যেগুলোকে একটু সৌন্দর্য বর্ধন করা আর কি, স্নো পাউডার মাখবা। তাহলে কি হবে দেখে, ওয়াই প্লাস 2 বাই নাকি কত হোল স্কোয়ার বাই 4 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 4, এখানে হবে 1। দেন আমার আলটিমেট টার্গেটটা কি হবে? এই 4 দিয়ে গুণ করে ফেলা।
তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এই হচ্ছে উত্তর, বুঝছো? ঠিক আছে, তো 3.5 এর মধ্যে আমরা শুরু করব হচ্ছে ঢাল দিয়ে। তোমরা ঢাল নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক কিছু জানো, বুঝছো এরকম, বাট আমি চিন্তা করে নিচ্ছি তুমি স্কুলে কোনো দিন ঢাল পড়ে আসো নাই, কখনোই এর আগে ঢাল পড়ানো হয় নাই, নতুন শিখছো। এখন এবার আনমিউট করো দুইজনেই, বা যারা যারাই আছো সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো। এখন আমার সাথে কথা বলবা। কখনো এর আগে রিয়েল লাইফে ঢাল শব্দটা ইউজ করেছো? যুদ্ধের ঢাল ছাড়া অন্য কোনো জায়গায় ঢাল শব্দটা ইউজ করেছো? না। কখনো ইউজ করো নাই? ঢালু টালু বলেছো এই জায়গাটা ঢালু বা এরকম? ঢালু কি জিনিস, কোন ক্ষেত্রে বলতা ঢালু? মানে কোনো রাস্তাটা ঢালু অথবা মানে পাহাড়ের রাস্তা যেমন উপর থেকে নিচে ঢালু। তুমি মনে করো সামনে এদিকে যাচ্ছ, তাহলে এইরকম রাস্তা বেশি ঢালু নাকি এই রাস্তাটা বেশি ঢালু? এদিকে যাচ্ছ, এটা এটা বেশি ঢালু কেন? কারণ হ্যাঁ, অ্যাঙ্গেলটা মানে অক্ষের সাথে অ্যাঙ্গেলটা বেশি। অক্ষ অ্যাঙ্গেল আমি ম্যাথ চাই নেই তো, কোন সবাই তো পড়াশোনা করে আসতো দেখা যায়। আমাকে এটা বলো, এইটাও নিচে যাচ্ছে, এই রাস্তাও নিচে যাচ্ছে, এটাও যাচ্ছে এটাও যাচ্ছে, কোনটা ঢালু? আদামেরটা থার্ড নাম্বারটা। কোন টন বাদ দাও, এমনি মানে কি কারণে ঢালু মনে হচ্ছে? একটু মানে সোজা আর কি, সোজা। আমি সহজ বাংলায় বলি, এই রাস্তা দিয়ে তুমি যাবা, যখন এক একটা কদম দিবা পাটা নিচে ফেলতে হবে। এই রাস্তা দিয়ে প্রত্যেক কদমে পা যতটুকু নিচে পড়বে, এই রাস্তা দিয়ে প্রত্যেক কদমে তার চেয়ে বেশি নিচে পড়ে যাবে পা। আর এইখানে হচ্ছে কি এক কদম তুমি দেখবে অর্ধেক নিচে পড়ে গেছো, ঠিক? এই কারণে এটা ঢালু বেশি। তাহলে এইটাকে এবার ম্যাথে নিয়ে আসো, যে তুমি যদি এক্স অক্ষ বরাবর এক কদম দাও, ওয়াই অক্ষ বরাবর কত কদম নিচে নামো, সেটা হচ্ছে ঢালু বুঝাচ্ছে, ঠিক? দেখো তো এমনি চিন্তা করে, যে এক্স বরাবর এক কদম দিলে ওয়াই বরাবর ধরো এটা 2 কদম চলে যাচ্ছে, বেশি ঢালু। এটা এক্স বরাবর এক কদম দিলে ওয়াই বরাবর 3 কদম চলে যাচ্ছে, তাহলে এটা আরো বেশি ঢালু, ঠিক? এটাই হচ্ছে ঢালের মেইন সংজ্ঞাটা। কোন থিটা ওগুলো তো অঙ্ক করানোর সময় লাগবে, বাট মেইন থিমটা হচ্ছে এটা, ভিতরকার ফিলিংসটা হচ্ছে এটা। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে এটা তো ঢালের বেসিক না, যে আমি ডান সাইডে এক কদম গেলে নিচের দিকে কটুক পড়বো বা উপরের দিকে কটুক উঠবো, সেটা হচ্ছে ঢাল। আচ্ছা, এখন কথা হইলো যে এই জায়গাতে, এই জায়গাতে আমার দাঁড়া, জিনিসটা এরকম যে দেখো, ধরো একটা পাহাড়, এই একটা পাহাড়, এই একটা পাহাড়, মানে পাহাড়ের এক সাইড এক সাইড। তুমি যখন এই সাইড দিয়ে যাবা উপরে উঠবা, এই সাইড দিয়ে গেলে নিচের দিকে নামবা। এখন ঢাল বলতে তুমি কি বুঝো? যে আমি এক কদম সামনে যাব, সেই ক্ষেত্রে কত কদম আমি উপরে উঠবো অথবা নিচে নামবো। লাইক এখানে তুমি একটা কদম দিতে গেলে আরেক কদম উপরে উঠবা, আরেক কদম দিলে উপরে উঠবা, আবার এখানে এক কদম দিলে একটু নিচে নামবা, আরেক কদম দিলে নিচে নামবা। এখানে এক ঘর যাইতে গেলে একটু উপরে উঠে যাইতে হবে, ব্যাপারটা এরকম তো নাকি? আচ্ছা, তাহলে ঢালের মেইন সংজ্ঞাটা কি? যে আমি এক কদম গেলে সামনে এক একক আগাইলে উপরের দিকে কত একক উঠবো। আচ্ছা, এখন এখানে আসি একটু কথায়, যে ধরো এটা তো আমার এক্স অক্ষ না, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো মনে করো যে আমি তোমাকে একটা এরকম দাগ দিলাম, লাইক এইভাবে। হুম, তুমি মনে করো দেখতে পাচ্ছ এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। ধরো এটা হচ্ছে কত, 0,1 বা কত দেই, 3 দেই। এটা ধরো 1,0, এটা হচ্ছে 2,-3, এটা লাইক 3,-6, এই টাইপের। এখন কমন সেন্স ইউজ করো, দেখে বলো যে এটা প্রত্যেক, দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি এক্স এর মানে এক এক করে বাড়াইছি, মানে এক এক করে কদম বাড়াইলাম, ঠিক তো? যে আমি এখানে ছিলাম আগে, এক কদম দিলাম, এক কদম দিলাম, এক কদম দিলাম। আমাকে বুদ্ধি করে বলতো দেখি, প্রত্যেক কদম দিলে এটা তো নিচেই নামছে, কটুক করে নিচে নামে, কি মনে হয়? এক ঘর করে। এক ঘর করে নিচে নামে। তাহলে প্রত্যেক এক কদমের ডানে গেলে এক ঘর করে নিচে নামে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঢাল। তাহলে এখন বলো তো দেখি, তাহলে ঢাল এই ক্ষেত্রে, এই দাগের ক্ষেত্রে ঢাল কত হবে? যে প্রত্যেক এক ঘরের জন্য ও কতটুকু চেঞ্জ হলো, তাহলে এই চেঞ্জটা কি নিচের দিকে নামলো না উপরের দিকে উঠলো? নিচের দিকে। নিচের দিকে। এক্স অক্ষ ওয়াই অক্ষের যদি নিচের দিকে যায়, ওটা কি পজিটিভ দেয় না নেগেটিভ দেয়? ওয়াই এর দিকে নিচের দিকে গেলে নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারি না, যেহেতু এক কদম ডানে গেলে 3 ঘর করে নিচের দিকে নামে, তাহলে ঢালটা -3,
প্রত্যেক এক কদম পাড়া দিলে 3 ঘর নিচে নেমে যাচ্ছে, নেগেটিভ 3 আসে না বলো? এই কারণে এই ঢালটা হচ্ছে নেগেটিভ 3। ফিল করতে পারছো জিনিসটা? এখন মনে করো আমি আরেকটা সরলরেখা দিলাম, এই সরলরেখাটা হচ্ছে এরকম, এই ঢালটা হইলো এটার। আচ্ছা, এখন ধরো আরেকটা সরলরেখা দিলাম, সেটা ধরো এইখানে হচ্ছে আমাদের যে কত, লাইক -5,0, এটা হচ্ছে ধরো -4,1, এটা ধরো -3,2, এই টাইপের। ধরো এই সরলরেখাটার দিকে তাকাও, ফার্স্টে এখানে ছিল, যত ডান দিকে যাবে ভুজগুলো 1 করে করে বাড়বে। তাহলে কোটিগুলো কিরকম হচ্ছে, 0 থেকে 1, 1 থেকে 2। তাহলে এবার কি মনে হয়, 1 ঘর করে আগাইলে পা কতদূর উপরে উঠবে, কয় ঘর করে উপরে উঠে? 1 ঘর করে উপরে উঠে না? সবাইকে একমত আমার সাথে? 1 ঘর করে উপরে উঠে, 1 ঘর করে উপরের দিকে উঠলে কি চিহ্ন কি দিব, পজিটিভ না নেগেটিভ দিব? পজিটিভ। তাহলে তোমরা বলো এটা ঢাল কত হবে? +1, কারণ 1 ঘর সামনে আগাইলে 1 ঘর উপরে উঠছে, তাহলে এটার ঢালটা আমার হচ্ছে +1। এটুক তো একমত না? এটুক তো একমত, এটার ঢাল +1। এখন তাহলে খেয়াল করো যে এক সরলরেখার ঢাল আসে নেগেটিভ আর একটার পজিটিভ, কারণটা কি? কি মনে হয়? এমনি ঘটনার থেকে বলো। কারণটা হচ্ছে কি, একজন নিচের দিকে নামছে আর একজন উপরের দিকে উঠছে, এটাই তো কারণ নাকি? আর তো কোনো কারণ নাই। নেগেটিভ পজিটিভের তার কোনো কারণ ছিল না তো। তাহলে এখন বলো, এটা তো উপরের দিকে উঠছে, ওর ঢাল কিরকম হওয়া উচিত? পজিটিভ। তাহলে এইখানে ঢালটা হবে পজিটিভ, আর এটা তো নিচের দিকে নামছে, তাহলে এটা কি হবে? এটা ঢাল নেগেটিভ। এখন কথা হচ্ছে যে ম্যাথসে আমরা ঢাল এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় স্লোপ, আর অঙ্কের মধ্যে আমরা এটাকে এম দিয়ে প্রকাশ করি। ওই যে বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি না, ওইরকম ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করি। টাইমকে যেরকম স্মল টি দিয়ে, পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে, ওই রকম ভাবে ঢালের ভ্যালুটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। ওকে, এই হচ্ছে কথা। তো হেডলাইন দাও যে ঢাল হচ্ছে এম, পজিটিভ মানে এম। এখন যদি কোনো রাস্তায় উপরে উঠে, সেই ক্ষেত্রে ওইটার প্রত্যেক 1 কদম আগানোর জন্য যেহেতু ওয়াই উপরের দিকে উঠছে, তাই ওয়াইটা পজিটিভ হবে, ঢালের মান পজিটিভ। কোন রাস্তা যদি নিচের দিকে নামে, সেক্ষেত্রে ঢালের মান নেগেটিভ, বিকজ ও তো নামছে, ওয়াই নেগেটিভ দিকে গেল। এটুক তোলা হইলে বলতে হোক। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা বুদ্ধি করে বলো তো দেখি। ধরো আমি আরেকটা দাগ দিলাম এরকম, ওকে। ধরো একটার বিন্দু হচ্ছে লাইক 0,2, আরেকটার বিন্দু হচ্ছে 2,4, আরেকটার হচ্ছে 4,6, আরেকটার হচ্ছে 6,8, মাইনাস দিকে, মাইনাস মাইনাস মাইনাস। এখন বলো যে এইটার ক্ষেত্রে ঢালটা কত হওয়া উচিত, কি মনে হয়? -2। কেন, কি হিসাব করে বললা? আমি আমি এখানে 1 ঘর করে করে আগাচ্ছি না, আমি 2 কদম করে করে আগাচ্ছি, 2 কদম করে করে আগাচ্ছি। তো 2 কদম আগাইলে এটা 2 ঘর নিচেই নামছে, কিন্তু আমার ঢালের সংখ্যা ছিল যে 1 ঘর আগাইলে কতদূর নামে। তাহলে 2 কদম আগাইলে যেহেতু 2 ঘর নামে, আমার ঢাল এম এর ক্ষেত্রে আনতে হবে 1 ঘর। তাহলে 1 ঘরের ক্ষেত্রে হচ্ছে যে ঐকিক নিয়ম 2/2 অমনে করে আসে। তো ওই জন্য এটা হচ্ছে গিয়ে 1 আসবে, যেহেতু নেগেটিভ। তাহলে ওই 1 ঘর নিচের দিকে গেলে এটাও নেগেটিভ, এটাও মাইনাস আসবে। ঠিক? সবাইকে আমার সাথে একমত? একদম ক্লিয়ার তো? তাইলে তাইলে যদি আমি বলি যে এমনি ফিল করবো সবকিছু, এখন দেখো, তাইলে আমি যদি বলি, মনে করো যে এইটা আরেকটা সরলরেখা, হ্যাঁ এটা আরেকটা সরলরেখা, ভালো করে দেখো। ধরো এইটা দিলাম আমি হচ্ছে যে 3,5, লাইক 3,5 দিলাম এটা, হ্যাঁ। তো আমি বললাম, মনে করো যে এইটা হচ্ছে 5, কত দেওয়া যায়, ধরো নাও 8, নাও 5,8, এটার মধ্যে দাও 7, ধরো 11, এই টাইপের। এটার মধ্যে দাও তোমরা হচ্ছে 9,13 আর 14 দাও। এবার বলো দেখি এটার ক্ষেত্রে কি হওয়া উচিত ঘটনাটা, চিন্তা করো। 3/2 কেমনে হিসাব করলা? আমার কাজ দেখতে হবে যে ডান দিকে 1 ঘর আগাইলে কতদূর উপরে উঠে বা নামে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, লেখা কি হয়েছে তোমাদের? তাহলে আমি শুরু করবো আর কি। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি ডানে আগাচ্ছি 2 ঘর করে করে, 3-এর পরে 5, 7, 9, মানে কি ডানে যাচ্ছি 2 ঘর করে করে। তাহলে আমি 2 ঘর ডানে গেলে উপরে উঠে কয় ঘর? 3 ঘর। কিন্তু আমার ঢালের সংজ্ঞার মতে কি করতে হবে যে 1 ঘর ডানে গেলে উপরে কয় ঘর যায়?
তাহলে এটা কি 3/2 আসবে, ওই কারণে আমার ঢালের মানটা হচ্ছে 3/2। ক্লিয়ার? দেখো তো, ওকে। তাহলে এটুকু তুলো আগে, এখন একটা দামি কথা, দামি প্রশ্ন করবো। লেখা শেষ? এইবার এই কোশ্চেনটা তোলো, ঢাল ইকুয়াল টু 4/3, এটা বলতে কি বুঝো? ঢাল হচ্ছে 4/3, এটা মানে কি? ডান দিকে 4 ঘর হাঁটলে বা 3 ঘর উপরে উঠবে, ঠিক? 4 ঘর হাঁটলে 3 ঘর উপরে। 4 ঘর হাঁটলে 3 ঘর উপরে উঠবে। তাহলে 4 ঘর হাঁটলে যদি 3 ঘর উপরে উঠে, তাহলে ঢাল মানে 1 ঘর হাঁটলে কত ঘর উপরে উঠবে? 3/4 না, এটা কি 3/4 লেখা? হ্যাঁ, এখন তাহলে বলো এখানে তার মানে হচ্ছে যে যখন তোমাকে ওরা কখনো বলবে ঢাল ইকুয়াল টু 4/3, তার মানে হইল যে নিচেরটা হচ্ছে এক্স বরাবর ডান দিকে কতদূর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর মানে ডান দিকে পরিবর্তন, আর উপরেরটা হচ্ছে যে উপরে নিচে কতটুক যাবে, যে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন। বুঝে নাও, বুঝছো কাহিনী? তাইলে যখন তুমি ঢালের মান পাবা সামথিং বাই সামথিং, তুমি নিচেরটা দিয়ে চিন্তা করবে এক্স বরাবর কত দূর আগাইলো, দেন ওই হিসাব করে উপরেরটা যে ওয়াই বরাবর তাহলে কত দূর যাবে, এই হচ্ছে কথা। তাহলে এখানে ঢাল 4/3 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 ঘর আগালে ওয়াই অক্ষ বরাবর 4 ঘর উপরে যাচ্ছে রেখাটা, এই, বা এক্স অক্ষ বরাবর প্রতি 3 ঘর এর জন্য ওয়াই বরাবর 4 ঘর পরিবর্তন হচ্ছে, এক্স বরাবর প্রতি 3 ঘর পরিবর্তনের জন্য ওয়াই 4 ঘর পরিবর্তন হচ্ছে, এমনি। বুঝছো? ক্লিয়ার? ওকে। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে দেখব। কিভাবে? খেয়াল করো, টাইপ 1 লিখো, ঢাল নির্ণয় করব থিটার সাহায্যে, থিটা আনতে হবে আমাদের, থিটা নিয়ে আসতে হবে, ঢাল নির্ণয় করব থিটার সাহায্যে, লিখো আগে। ওকে, এখন মনে করো যে ধরো এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ভালো করে খেয়াল করবা যে এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। এখন ধরো তুমি জানো ওর থিটার মান, এখন তুমি জানতে চাচ্ছ যে যদি ধরো সেটা এক্স অক্ষের সাথে, আচ্ছা ওটা বাদ দাও, থিটাটা বাদ দাও, জাস্ট এইখানে আসো। তুমি নর্মালি যখন ঢাল চিন্তা করো সেটা মানে কি হয় যে ওয়াই পরিবর্তন বাই এক্স পরিবর্তন, না বলো ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন, তো নাকি? মাত্রই তো দেখলা যে উপরেরটা হচ্ছে ওয়াই এর চেঞ্জ থাকে, নিচেরটা এক্স এর চেঞ্জ থাকে। তাহলে এখন যদি এটাকে আমি ঢাল বলতে চাই, তাহলে এখানে দেখো আমি এমনি চিন্তা করতে পারি না এটাকে, যে তুমি যদি এখান থেকে মনে করো দাগ টানো, লাইক এই দাগটা তুমি টানলা জাস্ট সাপোজ, তাহলে আমরা কি বলতে পারি না যে এই রেখার ঢাল হচ্ছে যে এক্স এর পরিবর্তন, লাইক ধরো এটা কত দিবা, মনে করো এ দিলাম, আর ওয়াই এর পরিবর্তন বি, তাহলে এই রেখার ক্ষেত্রে ঢালকে আমরা বলতে পারি না যে বি বাই এ, ওয়াই এর পরিবর্তন আর এক্স এর পরিবর্তন, এমনিও কিন্তু বলতে পারি, ঠিক? এখন এটা একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি আর কি, আর এটা একটা কোণ ধরো থিটা কোণ, তাইলে সেই ক্ষেত্রে লম্ব বাই ভূমি এর মান এখানে লেখা, তার মানে এটা আমি কোন থিটা দিব, সাইন থিটা না কস থিটা, কোনটা দিব? টেন থিটা দিব, না টেন থিটা দিব। তাহলে এইভাবে চিন্তা করলে ঢাল যখন আমাকে বলবে ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন, সেখানে আমরা ওয়াই এর পরিবর্তন বলতে লম্বের ভ্যালুটা বুঝবো এবং এক্স এর পরিবর্তন বলতে কোটির ভ্যালুটা বুঝবো, মানে সরি ভুজের ভ্যালুটা বুঝবো। তো লম্ব বাই ভূমি, যেটা ভুজ বলছি কেন, লম্ব বাই ভূমি, তো সেই ক্ষেত্রে ওটাকে আমরা টেন থিটা দিয়ে লিখতে পারবো। সেক্ষেত্রে থিটা কোন থিটা বলো তো, থিটা কোন অ্যাঙ্গেলটা আসে আসলে? এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা, তাই তো? ঠিক, এক্স অক্ষের সাথে যে কোণ তৈরিটা করবে। এখন কথা হচ্ছে এক্স অক্ষের সাথে এই দাগটা তো দুইটা কোণ তৈরি করে, কোন দুইটা? একটা হচ্ছে ধরো ছোট কোণ, একটা হচ্ছে বড় কোণ, দুইটা কোণ তৈরি করে না? তাহলে এখানেও তো একটা কনফিউশন তৈরি হয়ে যায় থিটার নামে, যে থিটা এক্স অক্ষের সাথে কোণ, এখন কোন অ্যাঙ্গেলটা নিব আমি? সেই ক্ষেত্রে ট্র্যাডিশনটা হচ্ছে আমরা ছোট অ্যাঙ্গেলটা নিব, বিকজ আমরা ক্যালকুলেশন করে দেখলাম এই থিটাটা ছোট থিটাটাকে বোঝায়, বিকজ টেন থিটা আসবে, তো তাহলে এক্স অক্ষের ধনাত্মক সাইড থেকে আমরা চিন্তা করবো আর কি। ওকে, তাহলে এই থিটার ঘটনাটা হচ্ছে
পজিটিভ এক্স অক্ষের সাথে রেখার উৎপন্ন কোণ, পজিটিভ এক্স অক্ষের সাথে রেখার উৎপন্ন কোণ, পজিটিভ এক্স অক্ষের সাথে রেখার উৎপন্ন যে অ্যাঙ্গেলটা থিটা, সেই থিটা। ওকে, দেখো ভাইয়া আপনি কি অ্যাডভান্স প্রবলেম পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো বহুত অ্যাডভান্সে যাবে। ইন্টারের সরল লেখা মাত্র শুরু হইলো লেকচার 11 থেকে, এগুলো ধীরে ধীরে অনেক অ্যাডভান্সে চলে যাবে, অনেক অ্যাডভান্সে। ওকে, মেইনলি ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন হয় এখান থেকে, লেকচার 11 পর থেকে, 11 থেকে 16 এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বারবার বলছি। লেখা শেষ সবার? এখন এবার আসো এদিকে, লেখা শেষ তো নাকি? এখন এদিকে তাকাও। যে মনে করো দুইটা সরল লেখা তোমার কাছে আছে, একটা এটা একটা এটা। তোমরাই কিন্তু একটু আগে বললা যে ঢালু আমরা তখনই বলবো যখন নাকি একদম খাড়া মতন থাকে, যদি এরকম রেখা থাকে আমরা রেখাটা তেমন একটা ঢালু বলি না। তো এই ক্ষেত্রে দেখো, ধরো এটাও একটা রেখা এটাও একটা রেখা, ঢাল বেশি কোনটার হবে? যেটার মধ্যে ওয়াই খুব বেশি দ্রুত চেঞ্জ হচ্ছে, কারণ ঢাল মানে কি? ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। তাহলে ঢাল বাড়বে কখন? যখন উপরেরটা বড় হয়ে যাবে তখন ঢালও বাড়বে, ঠিক? তার মানে কি, ওয়াই এর চেঞ্জটা যদি বেশি হয়, মানে বেশি ওয়াই এর দিকে যদি লাগানো থাকে, উঁচা যদি বেশি হয়, তাহলে আমার ঢালটা বাড়বে, ঠিক তো? তাহলে এখন এইটা আর এটার মধ্যে উঁচা কোনটা? এটা বেশি না? তাহলে এইটার ঢালের মানটা বেশি হওয়া উচিত। তার মানে কি, M1টা M2 চাইতে বেশি হবে, প্রথম এই রেখার ঢালটা এই রেখার চাইতে বেশি হবে, ঠিক? এখন এটাকে এভাবেও চিন্তা করা যায় যে যেহেতু এক্স অক্ষের সাথে এটা θ2 আর এক্স অক্ষের সাথে এটা θ1, তো তুমি যদি ট্যান থিটার ভিতরে বড় কোণ বসাও, সেই ক্ষেত্রে ট্যান থিটাটা বেশি ভ্যালু দেয় সূক্ষ্মকোণ হিসাবে। ওকে, যে যদি ট্যান থিটার মধ্যে থিটার মান বাড়াও তাহলে ট্যান থিটার মানও বাড়ে। আরেকবার বলি, থিটার মান যদি বাড়াও ট্যান থিটার মানটাও বাড়বে, সবসময় এটা হয়। বাকি সবসময় যে মানে সাইন কজের ক্ষেত্রে এরকমটা সবসময় হয় তা না, ট্যানের ক্ষেত্রে এটা হয়। তুমি ট্যানের মধ্যে ধরো 15 ডিগ্রি দিলা, যেই মান পাবা 40 ডিগ্রি দিলে তার চেয়ে বেশি মান পাবা ট্যানের ভিতরে। তুমি যদি 50 ডিগ্রি দাও একটু হলেও বেশি পাবা, 60 ডিগ্রি দিলে বহুত বেশি পাবা, 80 ডিগ্রি দিলে একদম মনে করো 2-4 লাখ হয়ে যাবে, 12 বেশি হবে এরকম, 90 ডিগ্রি দিলে অসীম, বুঝছো? খুব মানে এরকম করে বাড়ে, হুট করে বেড়ে যায়। যাই হোক, তাহলে এই হচ্ছে অবস্থা যে থিটার মানটা বাড়াইলে ট্যান থিটার মানটাও বাড়বে। ওকে, তো ওইখান থেকেই চিন্তা করা যায় যে যদি আমার ওয়াই এর দিকে বেশি লাগানো থাকে, দেখো এটা ওয়াই অক্ষ থেকে এটা কাছে আর এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরে, তাহলে একটা রেখা যত ওয়াই অক্ষের কাছে যাবে সেটার ঢালের মান বাড়বে, যত এক্স অক্ষের কাছে আসবে সেটার ঢালের মান কমবে। এগুলো দামি কথা, বইয়ে তো এমনি পাবা না, লিখো এটা খাতায়, যে একটা রেখা যত এক্স অক্ষের কাছাকাছি থাকবে, এক্স অক্ষের সাথে যত কোণ মানে কোণটা কম, তত হচ্ছে ঢালের মান কমে যাবে, যত ওয়াই অক্ষের কাছে থাকবে তত ঢালের মানটা বাড়বে। ওকে, তুলো, দ্রুত তুলো, তোলা হইলে বলবা। কমপ্লিট। এখন আসো, এখন আসো, তাইলে ধরো আমাকে এখানে একটা রেখা ওরা দিল, যে এই রেখাটা তুমি দেখতে পাচ্ছ এরকম এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এখন বললো ঢালের মানটা কত, কি লিখবা বলো তো, কেমনে লিখবা? এখানে আছে থিটা, তাহলে ঢাল বের করতে হলে ট্যান থিটা দিব আমরা, তাহলে ট্যান থিটা দিব, থিটার মানটা কত? 60 ডিগ্রি, যেহেতু এক্স অক্ষের পজিটিভ সাইডে কোণ, তাহলে ট্যান 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে কত হবে? √3 হবে, সিম্পল। ওকে, তুলে ফেলো, তুলে ফেলো, দ্রুত তুলবা, তোলা শেষ। এখন এখানে আমি একটা ভালো কোশ্চেন দিব, কোশ্চেনটা হচ্ছে এটা, এবার বলো তো দেখি কি করা যায়। 120 ডিগ্রি কেমনে? এম এর মানটা কত হবে? থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালু হচ্ছে পজিটিভ এক্স এর সাথে যেই কোণ, তাহলে এখানে ওরা 60 ডিগ্রি দিলেও পজিটিভ এক্স এর সাথে তো এই কোণটা, তাহলে আমার থিটা হবে পুরাটা এইটা, সেই ক্ষেত্রে থিটা হবে 180 থেকে 60 বাদ দিয়ে গেলে যেটা হয় সেটা 180 - 60 = 120 ডিগ্রি, সেক্ষেত্রে এটার মানটা হবে ট্যান 120 ডিগ্রি। দ্যাটস ইট, যেটা আসলে এটি অ্যান্সার, ঠিক? এখন যদি বলি যে কোনো রেখা ধরো এই রকম একটা কাজ করলো, খুবই জঘন্য একটা কাজ, কি কাজ দেখো, মনোযোগ দিবা। ধরো আমি যদি বলি যে এইটা দেওয়া তোমার কাছে, এটা ধরো 30 ডিগ্রি দেওয়া, এখন বলো তো ঢালের মানটা কত আসবে এই অবস্থায়? কেমনে? আমার থিটা, থিটা কোনটা হয়? থিটা হয় হচ্ছে পজিটিভ এক্স থেকে রেখার উপরে কোণ, তুমি যদি এমনে যাও তাও হবে, এমনে গেলে তাও হবে, তাহলে ওই থিটার মানটা কত আসে? এইখানে অলরেডি 90, সাথে আরো 30, 90 + 30
মানে হচ্ছে 120 ডিগ্রি, সেম একই জিনিস, বুঝছো? তুলে ফেলো তাহলে, হেডলাইন দাও। তোমাকে যদি অলরেডি রেখার সমীকরণ দিয়ে দেয়, এবার বললো ভাই এখন একটা কাজ করেন তো, দেখি কি কাজ। ভাই এখন আপনি করেন যে ঢাল বের করে ফেলেন রেখার থেকে, তাহলে কি করবা? লিখো টাইপ 2, লিখো হচ্ছে টাইপ 2, লিখো হচ্ছে টাইপ 2। টাইপ 2 তে যেটা করবে, তোমাকে ওরা সমীকরণ দিয়ে দিবে, লাইক 5x + 2y - 1 = 0, এরকম ax + b + c = 0। আমরা একটা ধরলাম আর কি, দিয়ে বললো এই রেখার ঢাল নির্ণয় করো। এখন তুমি তাহলে কেমনে করবা, এইটা হচ্ছে প্রশ্ন, যে এই রেখার ঢাল তুমি কেমনে নির্ণয় করবা, বলো তো, বুদ্ধি করো একটা, কি মনে হয়? এই ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে, মনোযোগ দিও, টেকনিকটা হচ্ছে ঢালের মানটা হবে হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, অর্থাৎ মাইনাস এ বাই বি। তোমার কোনো অঙ্ক কোনো কিচ্ছু করা লাগবে না, তুমি কেবল সমীকরণটা দেখবা, সমীকরণে এক্স এর পাশে যে বসে আছে সংখ্যাটা ওকে রাখবা উপরে, ওয়াই এর পাশে যেই বসে আছে সংখ্যাটা ওকে বসাবা নিচে, সামনে একটা মাইনাস দিয়ে দিবা, যেই ভগ্নাংশটা আসবে সেটাই হবে ঢাল। ঠিক আছে, তাহলে আমার ঢালের মান কত? যদি সমীকরণ দেওয়া থাকে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এই হলো কথা। যদি ভিতরে কেউ নেগেটিভ নেগেটিভ থাকে, সেই নেগেটিভ সংখ্যাটা বসাই দিবা ঠুস করে, তখন কাটাকাটি করে মাইনাস মাইনাসে যা হবে ওইটাই অ্যান্সার, সিম্পল কথা। তাহলে আমি আরেকবার বলি, এখানে কিন্তু অনেকে গন্ডগোল করে, কিসের সাথে গন্ডগোল করে আমি বলি। ঢালের মেইন কনসেপ্টটা ছিল যে এক্স বরাবর এক ঘর গেলে ওয়াই বরাবর কদ্দূর যাবে, ঐকিক নিয়ম করতে গেলে উপরে আসে ওয়াই এর চেঞ্জ, নিচে আসে এক্স এর চেঞ্জ, ঠিক? কিন্তু এই সমীকরণে উপরে হচ্ছে এক্স এর সহগ, নিচে ওয়াই এর সহগ, এইখানে না গন্ডগোলটা লাগে। তো এইটা এলোমেলো করিও না, তোমার কনসেপচুয়ালি চিন্তা করলে এম এর মান হচ্ছে গিয়ে ওয়াই এর চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ, কিন্তু এখানে তো চেঞ্জ বলে নাই, বলেছে সহগ। এবং কেন সহগ আর চেঞ্জ উল্টা হয় সেটার কারণটা তোমরা নেক্সট ক্লাসে জানতে পারবা ইনশাল্লাহ। ওকে, অলরেডি আমি শিখাই দেবো, ওখানে টেকনিক আছে কিছু, শিখাই দেওয়া না মানে ফিল করতে পারবা যে উপরে এক্স এর চেঞ্জের বদলে ওয়াই এর সহগ কেন সিমিলার, কারণটা কি, ওয়াই এর এক্স এর চেঞ্জের বদলে ওয়াই এর সহগটা কেন সিমিলার, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জাস্ট আপাতত একটু লিখো। এইবার এই যে এই কোশ্চেনটা তোলো, এটা আমি টাইপ করে রেখে দিয়েছি যে এম মানে মাইনাস এ বাই বি বা মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। জাস্ট কোশ্চেনটা তোলো যে এই রেখাটার ঢাল কত আসবে তাহলে। কাজ কি একদম সিম্পল, যে এক্স এর সহগ হচ্ছে, আগে মাইনাস দিয়ে নিবা বাই ডিফল্ট, এক্স এর সহগ 2 আর ওয়াই এর সহগ 3, শেষ, -2/3 অ্যান্সার। এমসিকিউতে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, বারবার বলছি, এমসিকিউতে এগুলো আসে। লিখো, তুলে ফেলো, তাড়াতাড়ি তুলবা, দ্রুত তুলবা। মনে করো এবার আমরা যদি এইখানে যাই যে দুইটা বিন্দুগামী রেখার ঢাল, তাহলে কেমনে কি হবে? তুমি এ বির হিসাব বাদ দাও, তোমাকে জাস্ট যদি এমনি আমি বলি, মনে করো একটা হচ্ছে গিয়ে 2,6 আর আরেকটা হচ্ছে আমার যে 4, মনে করো 10। এখন বলো তো ঢাল কি হওয়া উচিত, কনসেপ্ট ইউজ করে বলো। ঢালের সংজ্ঞাটা কি ছিল, যে এক্স বরাবর এত ঘর গেলে ওয়াই বরাবর কদ্দূর উপরে উঠলো বা নামলো। এখন এটা দেখে বলো আমাকে কি আসে, কি হিসাব, মানে এমনি এক্স বরাবর কতটুকু গিয়েছে বলো তো, এদিক থেকে এদিকে যাওয়ার সময় এক্স বরাবর কতটুকু গেল? ওয়াই এর চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ, তো তাহলে আমার এটা এক্স বরাবর গেল 2 থেকে 4, তার মানে কি যে 4 - 2, আর ওয়াই বরাবর গেল কত, 6 থেকে 10। ম্যাথে কেমনে লিখবো, যে 10 - 6, তাই তো লিখবো নাকি? এই যে ওয়াই এর চেঞ্জ এক্স এর চেঞ্জ। এখন তাইলে এই জিনিসটাকে যদি আমি x1 y1 x2 y2 দিয়ে লিখি, তাহলে কিরকম হবে দেখো তো দেখি, y2 - y1 বাই x2 - x1 হবে না, বলো তো ঠিক কিনা? ঠিক। এখন তোমরা আমাকে বলো এটাকে কি আমি y1 - y2 বাই x1 - x2 এটাকে লিখতে পারবো? কেমনে লিখতে পারবো? ঘুরাই দিলাম তো, 5 - 3 যা, 3 - 5 তো তা না, তাহলে কেমনে লিখবো? মানে ব্যাপারটা হচ্ছে উপরেও নেগেটিভ হবে, 5 - 3 আর 3 - 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা নেগেটিভের, তাই তো? তাহলে আমি যদি ঘুরাই দিই নেগেটিভ আসবে, এটা ঘুরাই দিই নেগেটিভ আসবে, তো উপরে নিচে নেগেটিভ, নিচে নেগেটিভ তো কাটাকাটি, ওই কারণে এটাকে এমনিও লেখা যাবে। ওকে,
তো এটা নিয়ে অনেকে গন্ডগোল করে শুরু করে দাও যে y2 থেকে y1 বিয়োগ দিব নাকি y1 থেকে y2, ইস্যু না, খেয়াল রাখবা এক বিন্দু থেকে আরেক বিন্দু বিয়োগ দিতে হবে। এই মানে তুমি উপরে y1 থেকে y2, নিচে x2 থেকে x1 এমনি দিও না, 1 থেকে বিয়োগ দিলে উপরেও 1 থেকে বিয়োগ দাও, নিচেও 1 থেকে বিয়োগ দাও। এই মানে এক বিন্দু থেকে আরেক বিন্দু বিয়োগ দাও, ভুজ একটার থেকে বিয়োগ দিলা, কোটি আবার একটার থেকে বিয়োগ দিলা, এমনি যাতে না হয়। ওকে ওকে, এটাই টাইপ করে রেখে দিয়েছি যে তোমার এবি রেখার ঢালটা এরকম ভাবে লিখতে পারবা তুমি। আর মেইন ফর্মুলাটা যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি উপরে কোটি দুইটার পার্থক্য, নিচে ভুজদ্বয়ের পার্থক্য। এই এখন বলো এই দুই বিন্দুগামী রেখার ঢাল কত আসবে? মানে একটা সরল রেখার উপরস্থ একটা বিন্দু এটা আর একটা বিন্দু এটা, তাহলে ঢাল কত হবে বলো তো? কোটি দ্বয়ের পার্থক্য, একটা 18, একটা 2, একটা 15, একটা 3, তাহলে কত হয় বলো? উপরে 16, নিচে 12। কাটাকাটি করতে চাই, কেমনে কাটবো? 4 দিয়ে, এটাকে 3 দিয়ে, 4/3 আগেরটাই চলে আসছে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা স্টার্ট দাও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। সবার শেষ? এখন মনোযোগ দিয়ে শুনো কথাটা। তোমাকে ওরা দুইটা বিন্দু দিল 1 2 আর 3 4, বললো এই দুইটা বিন্দু দিয়ে যায় এরকম রেখার উপরে আরেকটা বিন্দু আছে xy। এখন বললো দেখাইতে হবে এই জিনিসটা কি সত্য। বুঝি নাই আসলে, মানে ওরা একটা সরল রেখা দিল, বললো সরল রেখার উপরে একটা বিন্দু হচ্ছে 1,2। ভালো করে বুঝি ওই জায়গাটা, অঙ্কটা সহজ কিন্তু সুন্দর। একটা বিন্দু হচ্ছে 3,4, আর একটা বিন্দু হচ্ছে x,y। বললো যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাইলে আমাকে দেখাইতে হবে x - y নাকি 1। এটা কেমনে দেখাব? মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে তিনটা বিন্দু দিয়েছে একই রেখার উপরে, এখন বললো আমাকে x y এর মধ্যে সম্পর্ক আনতে হবে। এইখানে তুমি সিস্টেম যেটা করতে পারো, যে যেহেতু এই তিনজন একই রেখার উপরে আছে তাইলে রেখা তো একটাই, তাহলে ঢালও একটাই হবে স্বাভাবিক। সেটা তুমি এই দুই বিন্দু দিয়ে করো আর এই দুই বিন্দু দিয়ে করো, ঢাল কি একই আসবে কিনা এটা বলো আমাকে। যেহেতু রেখা একটাই, একই স্মুথ ভাবেই তো উপরের দিকে উঠছে, এরকম তো না এদিকে সামনে গেল আবার উপরে উঠে গেল আবার এরকম, তা তো না। তাহলে এই দুই বিন্দু যেই ঢাল বলবে এই দুই বিন্দুতে একই ঢাল বলবে। তুমি যদি ভালো ছেলে হয়ে থাকো, তোমার ডান সাইডে যে ছেলে বসছে ও বলবে যে ছেলে ভালো, তোমার বামে যে বসছে ও তো তোমাকেই ভালোই বলবে নাকি খারাপ বলবে? তাহলে যেহেতু সরল লেখা একই, সব জায়গায় ভালো, সব জায়গায় ঢাল এক, এই দুই বিন্দু যেই ঢালের রিডিং দিবে এই দুই বিন্দু সেম ঢালের কথা বলবে। তাহলে এখন কথা হচ্ছে যে তুমি যদি এই দুই বিন্দু থেকে ঢাল পাও m1 আর এই দুই বিন্দু থেকে ঢাল পাও m2, ওই m1 আর m2 এর মান কি সমান হওয়া উচিত না? হওয়া উচিত তো। তাহলে পরীক্ষার খাতায় লিখবা যেহেতু তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত, সুতরাং প্রতি ক্ষেত্রেই ঢাল সমান। সেক্ষেত্রে বলবা যে m1 = m2। সেখান থেকে আসবে যে m1 এর মানটা কত হয়, হয় হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দাও, মানে 4 - 2/3 - 1। এই m2 এর ক্ষেত্রে হয় y - 4/x - 3। এখন তোমার কাজ হচ্ছে উপরেও 2 নিচেও 2, 2 2 কাটা 1 হবে, এটা ক্রস গুণন করলে x - 3 = y - 4। এবার সব একসাথে নিয়ে আসো, x - y + 1 = 0। সহজ না বলো? ওকে, এটা ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এটা ইঞ্জিনিয়ারিং এ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমাকে এরকম বলবে যে এই তিনটা রেখা একই রেখার, এই তিন বিন্দু একই রেখার উপরে হলে বা এরকম ভাষায় লিখবে নিচের কোনটি সঠিক, তখন এইটা দিতে পারে, অন্য যে কোনো দুইটা দিতে পারে, এরকম করে করবে আর কি। ওকে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা কেতাব স্যারের বইয়ে তোমরা পাবা এই অঙ্কটা। এখন আসো পরের পার্ট। এখানে হচ্ছে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা ওগুলো সমান্তরাল রেখা, ওদের ঢালটাল নির্ণয় করবো আমরা। তো হেডলাইনে এখন কিছু লিখিও না, আগে জাস্ট দেখবা এরপরে লেখা শুরু করবা। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এইটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, লিখলাম। এখন তোমরা আমাকে বলো যে এক্স অক্ষ নিয়ে যখন চিন্তা করব, আমি ডান দিকে ধরো 2 ঘর গেলাম, উপরের দিকে কতটুকু উঠছে বলো তো? এক্স অক্ষের উপর হাঁটাহাঁটি করছি, ডান দিকে 2 ঘর বা 3 ঘর গেলাম, উপরের দিকে কতটুকু উঠছে? 0। উঠে না তো, নামেও না, ডানেই যায় খালি। তাইলে আমার ঢাল মানে কি আসলে? ঢাল মানে কি এটা না যে
উপরে ওয়াই এর চেঞ্জ, নিচে এক্স এর চেঞ্জ, ঠিক? তাহলে নিচে এক্সে আমি মানে যাই চেঞ্জ করি, ডানে যাই আর বামে যাই, উপরে তো উঠেই না, তাহলে ওয়াই 0 বা উপরেরটা 0, তাহলে 0/something মানে কত হয়? 0। তাহলে এক্স অক্ষের ঢালটা কিরকম আসা উচিত? 0 0, ঢাল তো 0 আসবে, ওয়াই চেঞ্জ হচ্ছে না, তো এক্স অক্ষের ঢালটা হচ্ছে 0, এক্স অক্ষের ঢালটা হলো 0। এখন মনে করো আরেকটা রেখা আমি আনলাম, রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে যাচ্ছে, তাহলে এই রেখাটাও তো ডানে বামে গেলে উপরে নিচে উঠে না, নামেও না, তাহলে এটা কি ওয়াই এর কোনো চেঞ্জ আসে? কি মনে হয়? ডান দিকে গেলাম, ওয়াই তো উপরে উঠে নাই, নামে নাই, ওয়াই এর চেঞ্জ নাই, ওয়াই এর চেঞ্জ নাই মানে কি উপরের অংশ ঢাল ওয়াই এর চেঞ্জ বা এক্স এর চেঞ্জ, ওয়াই এর চেঞ্জ কত? 0 আসে না? তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা যেগুলা, ওগুলোর ক্ষেত্রেও ঢালটা 0 হওয়া উচিত, ঠিক কিনা কথা? সেম ভাবে যদি আমি বলি ওয়াই এর ব্যাপারে, কথা হচ্ছে যে আমি এক্স বরাবর চেঞ্জই করতে পারি না, যেহেতু ওয়াই এ উঠছি নামছি, এক্স বরাবর কোনো চেঞ্জ হয়? তাহলে আমার ঢালের মানটা কত হবে বুঝো? ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরে আমার এখানে যা ইচ্ছা র্যান্ডম কোনো একটা সংখ্যা, ধরো এ বা বি কিছু একটা, উপরে উঠছি নিচে নামছি, ওকে, কিন্তু এক্স এর চেঞ্জ হচ্ছে কি 0 না, তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে এটার ভ্যালু কত আসে? অসীম না? সেই কারণে ওয়াই অক্ষের ঢাল হচ্ছে অসীম আসবে। এটাকে আরেকভাবে চিন্তা করা যায়, কোনভাবে জানো? ট্যান থিটা দিয়ে। কেমনে? খেয়াল করো, ট্যান থিটাটা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, কত কোণ? 90 ডিগ্রি না? তাহলে অমনিও চিন্তা করতে পারো তুমি যে এই ক্ষেত্রে এটা ট্যান 90 ডিগ্রি আসবে, ট্যান 90 এর মান অসীম চলে আসে, এমনিও চিন্তা করতে পারো। ওকে, সেম ভাবে যদি তাহলে তুমি অন্য একটা সমান্তরাল রেখা নাও, ওইটার ক্ষেত্রেও কি ঢাল একই আসবে না? এক্স অক্ষের সাথে তো 90 ডিগ্রি কোণ হবে নাকি, অন্য কিছু তো না? তাহলে ওই ক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রেও ঢালের মান অসীম আসবে, বুঝছো? এই হচ্ছে কথা। দেখো তো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আছে? তাহলে বলো তো দেখি, যদি এক্স অক্ষের ঢাল নিয়ে চিন্তা করি, তখন যদি ট্যান থিটা আমি লিখতে চাই, থিটার মান কত দিব? এক্স অক্ষের ঢালের ক্ষেত্রে থিটার মান কত দিব? 0 দিব, বিকজ এক্স অক্ষের সাথে তো কোনো কোণ তৈরি করে না। ধরো বললাম যে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি, তুমি অনেকগুলো পার্থক্য বের করলা, যে চুলের পার্থক্য, কালারের পার্থক্য, হাইটের পার্থক্য, বিভিন্ন পার্থক্য তুমি ধরতে পারবা, বাট যদি আমি আয়নার সামনে যাই আমি আমারই দেখি, বলি কি পার্থক্য, তো কোনো পার্থক্য নাই। তো কোন তো ওইটাই, যে ডিফারেন্সটা কোন জায়গায়, মাঝখানে কতটুকু জায়গা আছে, তাহলে এক্স অক্ষ যা ওর উপরেই তো এক্স অক্ষ, একই তো, পার্থক্য নাই তো, এই জন্য হচ্ছে কোন নাই, কোনো 0। ওকে, এক্স অক্ষের সাথে এক্স অক্ষের কোণ হচ্ছে 0, এই হচ্ছে ঘটনা। তোলা শেষ? এখন এইখানে আর একটা দামি জিনিস আমি তোমাকে শেখাবো, সেটা হচ্ছে কি এক্স অক্ষের সমীকরণ বা ওয়াই অক্ষের সমীকরণ। আগের লেকচারেও যদিও শিখাইছিলাম, এখন আবারও শিখাবো। থিমটা কিরকম, যে সমীকরণ মানে জানি কি বলো তো দেখি, সঞ্চার পথের ক্লাসে বলেছিলাম সমীকরণ মানে কি, মনে আছে? সমীকরণ মানে হচ্ছে একটা রেখা বা একটা দাগ যেই জায়গা দিয়ে যাচ্ছে, ওই জায়গার যে উপরে বিন্দুগুলা, প্রত্যেকটা বিন্দুর ভুজাকুটির মধ্যে নিজস্ব নিজস্ব সম্পর্ক আছে। তাহলে এই বিন্দুর ভুজকুটির সম্পর্ক, এই বিন্দুর ভুজকুটির সম্পর্ক, ওই বিন্দুর ভুজকুটির সম্পর্ক, অনেক অনেক সম্পর্ক তুমি পাবা। এর মধ্যে প্রত্যেক বিন্দুতেই ভুজকুটির মধ্যে যে কমন সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে সমীকরণ। এখন তুমি যখন নাকি যে কোনো সরল রেখা নিয়ে চিন্তা করবো, লাইক ধরো তুমি এক্স অক্ষ নিয়ে চিন্তা করলা, এক্স অক্ষের এই বিন্দুটা মনে করো 1,0, এটা হচ্ছে তোমার 2,0, এটা হচ্ছে তোমার 3,0, এটা হচ্ছে তোমার 4,0, অনেক অনেক বিন্দু। খেয়াল করে দেখো, এক্স যেমনি চেঞ্জ হোক না কেন, ওয়াই এর কোনো চেঞ্জ নাই, ওয়াই অলওয়েজ 0 আসে। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর মধ্যে এমন কোনো চেঞ্জ নাই, ওয়াই আজীবনই 0, তাই আমরা বলতে পারি এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। যদি মনে করো এরকম হয় যে আমি একটা সরল রেখা নিলাম এইখানে, সেই সরল রেখাটা অনেকটা এক্স অক্ষের সমান্তরালে যাচ্ছে, তো ধরো মনে করে নাও সেটা মূল বিন্দু থেকে তোমার ধরো কত, এটা 3 ঘর উপরের দিকে 3 ঘর গেছে। সেই ক্ষেত্রে বিন্দুগুলো কিরকম কিরকম আসবে বলো তো? এরকম আসবে না, যে ধরো একটা হচ্ছে গিয়ে 1,3, 3 ঘর উপরে যেহেতু, একটা 2,3, একটা 3,3। এখন সেই ক্ষেত্রে দেখবা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এক্স এর মান চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াই এর মান ফিক্সড, কত? 3 করে করে। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এই সরল রেখার সমীকরণ তাহলে ওয়াই ইকুয়াল টু 3, যেহেতু এইখানে ভুজকুটির মধ্যে নিজস্ব কোনো সম্পর্ক নাই, প্রত্যেক ক্ষেত্রে এই কোটির মান 3 আসে, সেই কারণে আমি বলতে পারবো ওয়াই ইকুয়াল টু 3। এরকম যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে
ওয়াই ইকুয়াল টু নির্দিষ্ট একটা সংখ্যা। কোন সেই সংখ্যা? মূল বিন্দুর থেকে যতটুকু উপরে বা যতটুকু নিচে। উপরে উঠলে পজিটিভ, ওয়াই ইকুয়াল টু পজিটিভ সংখ্যা। যদি এই রেখাটা নিচের দিকে থাকে তাহলে ওয়াই ইকুয়াল টু নেগেটিভ সংখ্যা। কিন্তু জিনিস এটাই যে ওয়াই ইকুয়াল টু বি, এই বি এর মধ্যে তুমি এই তিনটা পাবা, এই হচ্ছে কথা। ওকে, চলো। ওয়াই অক্ষ কি লম্ব হবে? ওয়াই অক্ষ অবশ্যই লম্ব বরাবর হবে, ওয়াই অক্ষের সমান্তরাল যেটা। বাট আমি বললাম যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক, আর এক্স অক্ষের রেখার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে এক্স অক্ষের সমীকরণ জিজ্ঞেস করলে এক্স ইকুয়াল টু 0 বলা শুরু করে। বাট কথা হচ্ছে এই এক্স এর সাথে এই এক্স এর সম্পর্ক নাই। ওয়াই ইকুয়াল টু 0 বলতে বোঝাচ্ছে তুমি ওই রেখার উপরে যেই বিন্দুই নাও না কেন কোটির মান 0 থাকবে, এটা বোঝাচ্ছে। ওয়াই ইকুয়াল টু 3 বলতে বোঝাচ্ছে যে তুমি এই রেখার উপরে যেই বিন্দুই নাও না কেন কোটির মান আজীবনই 3 থাকে। তাহলে কোটির মান ফিক্স থাকার মানে কি? সেটা এক্স বরাবরই আছে, উপরে যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এক্স বরাবর। তার মানে এক্স অক্ষের সমান্তরাল, বুঝছো? এইখানে এক্স আর এইখানে ওয়াইটা উল্টো হয়, মাথায় রাখবা। এবং ফিলটাও করাই দিয়েছি যে কেন তোমার ওয়াই ইকুয়াল টু 0, কেন ওয়াই ইকুয়াল টু বি। ওয়াই ইকুয়াল টু বি বলতে বোঝাচ্ছে না কি আসলে, যে প্রত্যেক বিন্দুতে কোটির মানটা 3 আসবে, এটা বোঝাচ্ছে। ওকে, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখবা। কেমনটা লাগে আমার, আমার জীবনটা যে কোন দিকে যাচ্ছে দিনকে দিন। কেউ কোনো কথা বলে না। আর অফলাইন ক্লাসে থাকতে আল্লাহ রে আল্লাহ, চুপ টুপ বলতামই না আমি, বুঝছো? অফলাইন ক্লাসে আমি চুপ টুপ বলতাম না, ওই যে একটাই থাকে তোমার মার্কার দিয়ে লিখতাম, তখন তো বোর্ডের মধ্যে এরকম ক্লিক করতাম, তখন সব মেয়েরা চুপ হয়ে যেত। আচ্ছা এখন আসো এক্স অক্ষ ওয়াই অক্ষ। ওকে, তো এখন কথা হচ্ছে ওয়াই অক্ষের কথা তুমি যদি চিন্তা করো, ধরো এটা ওয়াই অক্ষের উপর বিন্দুগুলো কিরকম হবে, লাইক 0,1 0,2 0,3, মানে সব ক্ষেত্রেই এক্স বরাবর কোনো যেহেতু যায় নাই, তাহলে এক্স এর মানটা বা কোটির ভুজের মানটা 0, সেই কারণে ভুজের মানটা 0 হবে। ওয়াই অক্ষের রেখার সমীকরণ হচ্ছে ভুজের মান 0। ধরো তুমি যদি এখন সেম জিনিসটাকে একটু বামে নিয়ে আসো, লাইক এই রেখাটা, তো মনে করো এটা হচ্ছে এই দিক থেকে তোমার ধরো 2 এই সাইডে, তাহলে এটা কিরকম হবে? -2,0, ভুল বলেছি, 0,-2, 0,-4, দেখি তো, দেখতে দাও আমাকে, আমি কি একটু ভুল লিখলাম? ভুল লিখছি কেন বারবার করে? -2 উপরে 1, হ্যাঁ এই তো, ব্রেন প্রসেস না করে লিখে দিচ্ছিল। -2 উপরে ধরো 2, -2 উপরে 3। ওকে, খেয়াল করে দেখো বিন্দুগুলো যেগুলো আছে প্রত্যেকটার মধ্যে এক্স এর মানগুলো ফিক্স -2, তাহলে আমরা বলে দিতে পারি যে এই রেখার সমীকরণটা হচ্ছে -2। মানে কি বোঝাচ্ছে? যে এক্স এই রেখার উপরে যেই বিন্দুই নাও না কেন ওর এক্স এর মান -2ই থাকবে। আবার এই রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু 0, এটা বলতে কি বোঝাচ্ছে? যে উপরে যেই বিন্দুই নাও না কেন ওর এক্স এর মানটা 0ই থাকবে। এই হচ্ছে ঘটনা, বুঝছো? লিখো, এবার লিখে শেষ করো। এখন আমরা নতুন জায়গায় যাব। এই টপিকটা তোমরা স্কুলে পড়ে আসার কথা, বাট আমি এরপরেও বুঝাবো। ব্যাপারটা হচ্ছে সরল রেখার সমীকরণের কিছু স্পেশাল স্টাইল। ফার্স্টে আমরা স্পেশাল স্টাইলটা কি দেখলাম? প্রথম যে স্টাইলটা দেখলাম সেটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর ভ্যালু 0 থাকে বলে এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু 0, সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল টু এ বা বি কিছু একটা। ওইরকম ভাবে যখন ওয়াই অক্ষের সমীকরণ নাও সব বিন্দুতে এক্স এর মান 0 হয় বলে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। দেন ওয়াই অক্ষের সমান্তরাল গেলে এক্স ইকুয়াল টু যে কোনো একটা সংখ্যা, কতটুক দূরে আছে ওই হিসাবে, ঠিক? ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ, বুঝতে পেরেছো? তাও এখন যদি এমন হয় সেটা এক্স অক্ষেরও সমান্তরাল না ওয়াই অক্ষেরও না, মাঝখান দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সমীকরণ কি দিবা? আসো সেটা আগে দেখবো, ভালো করে দেখো থিমটা। এগুলো লিখা বাদ দাও, এসব লিখা আমরা তাকাবো না, আমরা তাকাবো হচ্ছে গিয়ে অনুভবের দিকে। মনোযোগ দিও, একটা জিনিস তোমার বুঝতে হবে, এখন খুব যত্নের সাথে বুঝবা কথাটা। খেয়াল করো, মনোযোগ দিবা, এই জায়গাটা খুব মনোযোগ দিতে হবে। একটা বিন্দু হচ্ছে ধরো 1,5, একটা হচ্ছে 2,10, 3,15, 4,20। একটা রেখার উপরে 4টা বিন্দু দিলাম। ওকে, এখন আনমিউট করে আমাকে বলো যে এইটা তো একটা সঞ্চার পথ, যদি সমীকরণ বের করতে চাই আমার কি চিন্তা করতে হবে? বিন্দু দেওয়া আছে, আনমিউট করো।
আনমিউট করে বলো আমাকে কি করতে হবে, বলো তো দেখি, চিন্তা করলে পারবা। সঞ্চার পথ দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, আমি যদি সমীকরণ চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমার প্রত্যেকটা বিন্দুর ভুজকোটির মধ্যে সম্পর্কগুলো খুঁজতে হবে। ঠিক, এই বিন্দুর ভুজের কোটির মধ্যে সম্পর্ক কি, ভুজের চেয়ে কোটি 4 বেশি, ভুজের চেয়ে কোটি 5 গুণ, এই দুইটাই পেয়েছি আপাতত। এইখানে সম্পর্ক কি, ভুজের চেয়ে কোটি 8 বেশি, ভুজের চেয়ে কোটি 5 গুণ। এখানে কি সম্পর্ক, ভুজের চেয়ে কোটি 12 বেশি, 12 নাকি হোয়াটএভার কিছু একটা এরকম 12ই হবে, আর 5 গুণ, একটা 5 গুণ। এখানে 16 বেশি কিন্তু এটার চেয়ে এটা 5 গুণ। তাহলে ওর মধ্যে দুইটা সম্পর্ক দেখলাম, ওর মধ্যেও দুইটা। এর মধ্যে ওর কাছে একটা সম্পর্ক হচ্ছে যে একটার 5 গুণ, এটা এর ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রেও সেম। তার মানে কি, এই যে ভুজের চেয়ে কোটি 5 গুণ হয়, এটা কি সবগুলা বিন্দুর ক্ষেত্রে কমন সম্পর্ক না? কিন্তু হ্যাঁ, কোটি 4 বেশি, কোটি 8 বেশি, এটাও সম্পর্ক, কিন্তু ওর ক্ষেত্রে কোটি 4 বেশি হলে ওর ক্ষেত্রে 8 বেশি হয়, কমন না। কোনটা কতটুক বেশি এটা কমন সম্পর্ক না। কমন সম্পর্ক হচ্ছে ওর চেয়ে ও 5 গুণ, ওর চেয়ে ও 5 গুণ, ওর চেয়ে ও 5 গুণ, ওর চেয়ে ও 5 গুণ। তার মানে যদি এই কমন সম্পর্কটাকে আমরা লিখি যে আমার প্রত্যেক ক্ষেত্রে কোটির মানটা হয় ভুজের 5 গুণ, জিনিসটাকে দেখতে এরকম হবে না বলতো, এরকম হবে না? সেই চিন্তায় আমরা বলতে পারি যে এই রেখাটার সম্পর্ক হচ্ছে এটা, y = 5x। ওকে, তার মানে খেয়াল করে দেখো যে কোনো রেখা ভালো মনোযোগ দিয়ে শোনো, কোনো রেখা যদি মূল বিন্দুগামী হয় সেই ক্ষেত্রে সেটার সমীকরণ y = সামথিং x আসে। এখন তোমার চিন্তা করতে হবে যে এই যে 5x আসলে এই 5 এর পরিচয়টা কি, এটা আগে চিন্তা করতে হবে। 5 এর পরিচয়টা কি, খেয়াল করো, 5 এর পরিচয় হচ্ছে এরকম যে x বরাবর 1 ঘর গেলে y বরাবর 5 ঘর উঠে। তার মানে 5 আসলে কি হইল বলো তো, আনমিউট করো, চিন্তা করে বলো। x বরাবর 1 ঘর গেলে y বরাবর 5 উঠে, তাহলে 5 আসলে কি, ঢাল। তার মানে হচ্ছে যে এই জিনিসটা আমাদের ঢাল, আসলে এই জিনিসটা হচ্ছে ঢাল। তার মানে কোন রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় সেই ক্ষেত্রে y = ঢাল ইন্টু x হবে। দেখো তো বুঝতে পারছো কিনা, আজীবন তো y = mx তোমরা পড়ে আসছো ম্যাক্সিমাম কেসে, বাট ফিল করেছো কি কখনো যে ঢাল x কেন হয় হুট করে? কারণটা হচ্ছে এইটা যে y = ঢাল x হয়। ফিল করো জিনিসটা, ভিজুয়ালাইজ করো। ওকে, এখন ধরো যদি আমি এই জায়গাটাকে একটু বাড়ায় দিই, কিরকম বাড়াবো দেখাচ্ছি। মনে করো যে আমি এক সেকেন্ড। ওকে, ধরো এই ওভারঅল জিনিসটা যেটা আছে, দাঁড়াও এক সেকেন্ড। ওকে, আমি মনে করো এটাকে একটু উপরের দিকে উঠাইলাম। কয় ঘর, ধরো 2 ঘর উপরের দিকে উঠাইলাম, জাস্ট 2 ঘর উপরের দিকে উঠাই, আর কিছু করিনি। এখন বলো তাহলে এই বিন্দুগুলোতে কি চেঞ্জ আসা উচিত? সবগুলো জায়গায় উপরের দিকে 2 উঠে গেছে, তাহলে বিন্দুগুলোতে কিরকম চেঞ্জ আসবে? ভুজে কোনো চেঞ্জ হবে? ডান দিকে নিয়েছি, ডানে বামে নিয়েছি, নেই কিন্তু উপরের দিকে 2 উঠাইলাম, তাহলে উপরে কে চেঞ্জ হয়, ভুজ নাকি কোটি? আনমিউট করো। কোটি, তাহলে কোটি উপরে 2 উঠেছি, কোটি কত করে বাড়বে? 2 করে না, যেহেতু প্রত্যেকটা বিন্দু নিচের থেকে উপরে 2 উপরে উঠলো। তাহলে দেখো ভালো করে যে 5-এর জায়গায় কি হবে 7, 10-এর জায়গায় কি হবে 12, 15 জায়গায় 2, সবগুলো 2 করে বাড়বে। সিম্পল কথা হচ্ছে এটা। ওকে, 2 করে বাড়বে। এখন মনোযোগ দাও যে সেই হিসাবে চিন্তা করলে আমার 1-এর পরে 5 ছিল, কিন্তু 2 বাড়ার কারণে কি হবে 7, 2-এর পরে 10 ছিল, 2 বাড়ার কারণে কি হবে 12, এটাও সেম ভাবে কি হবে 17, এটা মানে সবগুলো এইভাবে করে বাড়তে থাকবে, সবগুলো এমনি করে কি হবে বাড়তে থাকবে, সবগুলো এমনি করে বাড়বে। 3 17 ধরো, তারপরে এখানে হচ্ছে গিয়ে 4 20-এর সাথে 22 হবে। ঠিক, সেই ক্ষেত্রে যদি বলি সম্পর্কটা কিরকম, তখন তুমি কি বলবা বলো তো? ওই অবস্থায় এটা সম্পর্কটা কিরকম আসবে? যে নর্মালি আমার y = 5x হওয়ার কথা ছিল, কিন্তু এখন y এর মান 2 বেড়ে গেছে, এই জন্য 5x + 2 দিবা না? তুমি বলো, বুঝতে পারছো কি কথাটা? তার মানে তুমি যদি 2 ঘর উপরে উঠাও তাহলে y এর মানটা 2 বাড়ে। ঠিক, তাহলে তুমি যদি এখানে 4 ঘর উপরে উঠাইতা তাহলে এখানে কি হইতো, সমীকরণ আগেরটাই সেম থাকতো, কিন্তু y এর মান 5x + 4 হইতো। ব্যাপারটা কি বুঝতে পারছো? দেখো তো, চিন্তা করে দেখো, আমরা একদম মূল নিয়মে শিখছি সমীকরণ কই থেকে আসলো, কেমনে কি। ওকে, সবাই কি একমত আমার সাথে? কথা তো বলো। আচ্ছা, এখন আসো, এখন কথা হচ্ছে এই জিনিসগুলোকেই আলাদা করে লিখে দিয়েছি এখানে। ওকে, আমি তোমাকে প্রত্যেকটা জায়গায় একদম ভিজুয়ালাইজ করাই দিলাম।
প্রথম ব্যাপার হচ্ছে যে যদি কোনো সমীকরণ, যদি কোনো সরলরেখা মূলবিন্দু দিয়ে যায়, সেটা সমীকরণ আমরা y = ঢাল ইন্টু এক্স বা y = mx দিই। যদি দেখা যায় যে মূলবিন্দু দিয়ে যাচ্ছে না, একটু উপর দিয়ে যাচ্ছে, যদি উপরে ধরো c একক যদি উপরের দিকে উঠে, তাহলে y এর মানটা আমরা c বাড়াই দিব। যদি নিচ দিয়ে যায় c একক, তাহলে y এর মানটা c কমাই দিব। এই তো এখন কথা হচ্ছে যদি কোনো সরলরেখার ঢাল m হয় এবং y অক্ষ হতে তার c অংশ কর্তন করে, মানে উপরের দিকে বা নিচের দিকে, সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণটা কি হবে? y = mx + c। এইখানে তোমার c এর একটা নাম আছে, c এর নামটা হচ্ছে y ছেদক। কেন? যে y অক্ষ থেকে কর্তন করছে না, এই যে y অক্ষ কেটে দিল না c, ওই জন্য বলে c এর নাম হচ্ছে y ছেদক। ওকে, এই জায়গাটা এবার লিখে ফেলো। কেন y = mx হলো এটা বুঝছো, কেন y = mx + c হলো এটা বুঝছো। এখন তাহলে এবার এই দুটা লিখে ফেলো একসাথে। তুলো, দ্রুত তুলো, এই জিনিসটা আগে তুলো। যে মূলবিন্দু যদি 0 0 হয় আর x1 y1 এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ বের করতে হবে। মূলবিন্দু আর x1 y1 এই দুই রেখার দুই বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো, যখন কোনো রেখা মূলবিন্দু দিয়ে যায় ওর ঢালকে আমরা কি বলি? y = mx বলি। তাহলে এই যে y = mx আসবে, সেই m এর মানটা যদি আমি এখানে বসাইতে পারি আমার কাজটা সহজ হয়। এখন তোমার দেখতে হবে এই অবস্থায় m এর মান কত আসে। m এর মান কি হবে? দেখো দুইটা বিন্দু, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। একটার ক্ষেত্রে x1 y1, একটার ক্ষেত্রে 0 0, তাহলে m এর মানটা কত হয়? y1 - 0 / x1 - 0, ঠিক? সেক্ষেত্রে আমার m এর মানটা কত আসে? y1 / x1 এত আসে। তাহলে m এর মানটা যদি y1 / x1 হয়, তাহলে আমার y = mx এটার সমীকরণটা কিরকম হবে? y = y1 / x1 * x। শেষ, ওইটাই এখানে লেখা, বুঝছো? ওইটাই ওইভাবে করে আসে। তোমাকে কখনো যদি বলে যে একটা মূলবিন্দুগামী রেখা এই বিন্দু দিয়ে যায়, তুমি লিখবা y = ঢাল x, ঢালের জায়গায় ডিরেক্টলি লিখে দিবা কোটি বাই ভূত, সিম্পল, এইটুকু। এটা আলাদা করে মুখস্থ করিও না। নর্মালি y = mx এর মধ্যে m এর জায়গায় এটা বসাইতে হয়, ওইখান থেকে আসছে সূত্র। সব যদি মুখস্থ করতে থাকো তাহলে কিছুই মনে থাকবে না এবং বলবো ম্যাথ কঠিন, অনেক সূত্র মুখস্থ করতে হয়। আসলে কিছুই মুখস্থ করতে হয় না, সব কিছুই ভিজুয়ালাইজ করা যায়, সব কিছুই অনুভব করা যায়। ওকে, লিখো, তুলে ফেলো। ওকে, ঠিক আছে। এখন মনে করো এইটা একটা বোর্ডের ভালো কোয়েশ্চেন, এটা একদম মানে সৃজনশীল আসছে, ভালো কোয়েশ্চেন। তুলো, এটা কি বললো? বললো হচ্ছে যে পি এবং কিউ দুইটা বিন্দু, এই যে পি বিন্দু, এই যে কিউ বিন্দু, উদ্দীপকের কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে পি আর কিউ যদি দুইটা বিন্দু হয়, এরা এ বি কে সমান 3 ভাগে ভাগ করে, মানে এটা 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 ইকুয়াল 3 ভাগ। বললো যে ও বিন্দু তো মূল বিন্দু। এখন তোমাকে সরলরেখার সমীকরণ বের করতে হবে। কোন সরলরেখা? ওপি আর ও কিউ। তার মানে এই যে ওপি সরলরেখা আর ও কিউ সরলরেখার সমীকরণ বের করতে হবে। ওকে, খেয়াল করো, দুইটা ওপি আর ও কিউ দুইটাই হচ্ছে মূল বিন্দুগামী। মূল বিন্দুর পাশাপাশি একটা যাচ্ছে পি বিন্দু দিয়ে, একটা যাচ্ছে কিউ বিন্দু দিয়ে। তোমাকে যদি আমি পি বিন্দুর স্থানাঙ্ক বলে দেই, তুমি ইজিলি সমীকরণ বের করতে পারবা। কিউ বিন্দুর স্থানাঙ্ক বলে দিলে সমীকরণ বের করতে পারবা। এখন স্থানাঙ্ক কি বলে দিয়েছে? দেয় নাই তো, কিন্তু পি আর কিউ এর কিছু বৈশিষ্ট্য বললো। কি বৈশিষ্ট্য? যে পি এবং কিউ এ বি কে 3 ভাগে ভাগ করে। তার মানে এই যে মনে আছে সমত্রিখণ্ডক বিন্দু পড়াইছিলাম শুরুর দিকে, ওই টপিক এখানে আসছে, বুঝছো? সৃজনশীলগুলো এমনি করে যে একটার সাথে আরেকটা পুরো ম্যাচ করায় দেয়। ওকে, তাহলে তোমার কাজ কি হবে? সমত্রিখণ্ডক বিন্দু বের করতে গেলে তুমি পি যখন নিয়ে বের করতে যাবা, কি করতে হবে? পি এর চিন্তাটা কিরকম ভাবে করবা? যে 1:2 এমনি করে করতে হবে, 1:2 করে করতে হবে। তাইলে খেয়াল করো, তোমার এখানে আগে এই 1 + 2 1 + 2 1 + 2 1 + 2 এমনি করে লিখবা। দেন আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত, মানে 2 এর সাথে 4 0 গুণ হবে। তাহলে 2 এর সাথে 2 এখানে 4 গুণ, এখানে 0 গুণ, আর 1 এর সাথে 0 3 গুণ হবে। তাহলে 1 এর সাথে 0 আর 3 গুণ হবে। তো সেই ক্ষেত্রে উত্তর হবে 8/3, 8/3, এবং এইখানে হবে 3/3 মানে 1 1। দেন যদি আমরা কিউ বিন্দু বের করতে চাই, কিউ বিন্দুর বৈশিষ্ট্যটা কি বলো? কিউ বিন্দু হচ্ছে পি এবং বি এর মধ্যবিন্দু। তুমি 2:1 বা 1:2 দিয়েও করতে পারো, কিন্তু পি কিউ এর মধ্যবিন্দু কিউ, পি বি এর মধ্যবিন্দু কিউ, এটা ইজিয়ার হবে এই সিস্টেমে গেলে। তাহলে পি বিন্দু এটা আর কিউ বিন্দু 0 বি বিন্দু 0 3, মাঝখানে সমান 2 ভাগে করে দিবে আর কি। তাহলে পি হচ্ছে 8/3 যোগ ওটার ভুজ হচ্ছে 0/2, পি এরটা হচ্ছে 1, ওটার কোটি হচ্ছে কি 3/2।
সেই ক্ষেত্রে উত্তরটা কত আসে? উত্তরটা আসে হচ্ছে 8/3/2, তার মানে 4/3, 4/3, 4/2, দ্যাট ইজ 2। এখন যদি আমাকে বলা হয় তাহলে ওপি সরলরেখার সমীকরণ কত? ওপি, ও হচ্ছে মূল বিন্দু, পি হচ্ছে গিয়ে এই বিন্দুটা, সেক্ষেত্রে ওপি সরলরেখার সমীকরণ কত? ওপি সরলরেখার সমীকরণ y = y1/x1, y1/x1 ইন্টু এক্স। ওখান থেকে সমীকরণটা কেমনে হবে দেখো তো, এই 1/8/3 মানে কি 3/8, তাহলে 8 এদিকে যাবে, 8y আর 3x একসাথে, তার মানে হচ্ছে 3x - 8y = 0। সেম ভাবে যদি বলি ও কিউ রেখার সমীকরণ, কিউ কোনটা? কিউ হচ্ছে কি এটা আসছে, তাহলে এই যে দেখো y = কোটি বাই ভুজ 2/4/3, এটা কাটাকাটি গেলে এখানে হবে 2, 3/2 আসে, 3/2x, তাহলে 3y 3/2x, তো 2y = 3x, সেক্ষেত্রে 3x - 2y = 0। এই হচ্ছে আমার দুইটা সরলরেখার সমীকরণ। সৃজনশীল আসলে ভয় পেয়ে যাবা নাকি উত্তর করতে পারবা বলো? তাহলে দেখো এই টাইপের ম্যাথে মানে তোমার আগে অন্তর্বিভক্তির সূত্রও আসলো, তারপরে আবার তোমার সমীকরণের সূত্র আসলো, একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট, 4 পয়েন্টের জন্য 4 নাম্বার। বুঝছো? তুলো এই অঙ্কটা আমরা এখন করব। তুলে ফেলো, কোশ্চেনটা তুলো, দ্রুত তুলবা, 1 মিনিট নাও। ওকে, এখন একটু এদিকে আসো, এই হেডলাইনটা একটু দাও এখানে, আমি একটু বলে দিচ্ছি কোনটা তুলতে হবে। ধরো 1 মিনিট, 1 সেকেন্ড, হেডলাইন দাও এখানে যে এম ঢাল এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ কত আসবে? খেয়াল করো, জিনিসটা হচ্ছে এরকম যে একটা সরল রেখা যদি দেখা যায় এই টাইপের আসছে, যেই সরলরেখাটার ঢালের মান হচ্ছে m এবং সরলরেখার উপরে একটা বিন্দু দেওয়া x1 y1। এখন তোমাকে বললো দেখো ঢাল দেওয়া আছে আর x1 y1 দেওয়া আছে, এখন তুমি সমীকরণটা বের করো। তাহলে তুমি কেমনে কি করবা? থিমটা হচ্ছে তোমাকে যদি এই অবস্থায় দেওয়া থাকে, তুমি নর্মালি যদি এমনি বলতো যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তুমি কি করতা? y = mx লিখতা, তাই তো? এখন ওই y = mx কেই, ওই y = mx এইটাকেই যেহেতু উপরস্থ একটা বিন্দু বলে দিয়েছে, ওই বিন্দুর ভুজকটি x আর y থেকে বিয়োগ দিবা। তাহলে জিনিসটা কি হবে ভালো করে বুঝো, এই y থেকে বিয়োগ দিবা কি কোটি বিয়োগ দিবা y1, আর এই x থেকে বিয়োগ দিবা x1, দ্যাটস ইট। এই হচ্ছে কাজ। নর্মাল আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ যা হয় সেটার x আর y থেকে তুমি যদি উপরস্থ বিন্দুটা বিয়োগ দাও, তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ চলে আসে। তার মানে যদি সরলরেখার উপরে একটা বিন্দু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি আগে y = mx এর কথা চিন্তা করবা, সেখানে x আর y থেকে তুমি উপরস্থ বিন্দুটা যেটা দেওয়া থাকবে সেটার ভুজকটি বিয়োগ করে ফেলবা, তাহলেই চলে আসবে উত্তর। বুঝছো? লিখে ফেলো যে ঢাল দেওয়া থাকবে আর একটা বিন্দু দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে চিন্তাটা হবে y = mx আনবো, ঢাল যেহেতু আছে এখানে, দেন আমি x আর y থেকে ভুজার কোটিটা বিয়োগ দিব, যেই বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুর ভুজকটি x y থেকে বিয়োগ দিতে হবে। ওকে, তুলো। এখন পরবর্তীটা হচ্ছে গিয়ে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাইলে কি করবা? যদি তোমাদেরকে দুইটা বিন্দু দেওয়া থাকে তাইলে কি করবা, সেটা হচ্ছে পরবর্তী ধাপ। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে কি করতে হবে? এখন তুমি এমনি আগে চিন্তা করো, এক বিন্দু দেওয়া থাকলে কি করতে বলো তো? এমনি মুখে মুখে একজন বলো আমাকে যে একটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করতা? y = mx সূত্রের y থেকে y1 টা বিয়োগ দিতে আর x থেকে x1 টা বিয়োগ। এখন এইখানে দুইটা দেওয়া কিন্তু একটা তো অন্তত পক্ষে আছেই নাকি? তাহলে ধরো আমি যদি বলি যে বি নাই, মনে মনে চিন্তা করো বি নাই, এ তো আছে, তাহলে তোমাকে যদি বলি যে আচ্ছা সরলরেখার সমীকরণ শুধুমাত্র এ দিয়ে বের করো, কি লিখবা বলো তো? আনমিউট করে বলো আমাকে, কি লিখবা? y = বলো বলো, y = mx এর মধ্যে y থেকে তুমি y1 বিয়োগ দিবা, তাই তো? আর x এর থেকে কি বিয়োগ দিবা? x1। আচ্ছা, এখন তুমি যে m লিখলা এই সমীকরণের m, এই রেখার m জানো? জানো না তো? কত? এই তো গুড, দুইটা বিন্দু যেহেতু দেওয়া আছে তুমি তো বসাইতেই পারো এটা।
যে আমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ানে কোনো প্যারা নাই, আমি এই এম এর জায়গায় লিখবো ধরো যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, বা ওয়াই ওয়ান মাইনাস দিই, ধরো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর এক্স ওয়ান মাইনাস এক্স টু। কোনো সমস্যা তো নাই? কেউ কি দ্বিমত আছে আমার সাথে? না ভাই আমি স্বীকার করি না, বিশ্বাস করি না, এরকম কেউ আছো নাকি বলো তো? থাকার তো কথা না। ওকে, যদি আমরা এটা লিখতে পারি, এখনকার লাস্ট কাজ হচ্ছে যে আমরা এক্স গুলাকে একসাথে আর ওয়াই গুলোকে একসাথে রাখবো। তাহলে দেখো কি হয়। তাহলে যদি এক্স গুলোকে একসাথে করো, এক্স গুলো একসাথে, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান আর নিচে এক্স ওয়ান মাইনাস এক্স টু। সেমভাবে যদি ওয়াই গুলো একসাথে, ওয়াই তো উপরে আছেই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, নিচে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। সো দিস ইজ দ্য ফর্মুলা। বুঝছো? দেখো মুখস্থ কিন্তু আমরা করিই নেই। ওকে, এবং এই জিনিস বের করার জন্য টেকনিকটা হচ্ছে এরকম, তোমাকে দুইটা বিন্দু দিবে, এক সাইডে কোটি এক সাইডে ভুজ রাখবা। কোটির সময় তুমি লিখবা ওয়াই থেকে একটা একটা করে কোটি বিয়োগ দিবা, লাইক ওয়াই থেকে আগে ওয়াই ওয়ান বিয়োগ দাও, পরে ওই ওয়াই ওয়ান থেকে নিচে যায় ওয়াই টু বিয়োগ দাও, এমনি। আবার ভুজের ক্ষেত্রেও সেম কাহিনী, এক্স থেকে তুমি এক্স ওয়ান বিয়োগ দাও, নিচে যায় ওই এক্স ওয়ান থেকে আবার এক্স টু বিয়োগ দাও, এইভাবে খালি বিয়োগ দিবা। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, আর মেইন থিমটা আসে এইখান থেকে। ওকে, লিখো। আচ্ছা, এখন ধরো কোশ্চেন হচ্ছে, এটা সকল বোর্ডে আসছিল 18তে, সৃজনশীল প্রশ্নে আসছিল। দেখো দুইটা বিন্দু দিয়েছে, বললো সরলরেখা কত আসবে, সমীকরণটা কত। তাহলে ওয়াই থেকে তুমি আগে মনে করো যে কোনো একটা, ধরো এই ওয়াইটা বড় আছে 3 বিয়োগ দিলা, সেই 3 থেকে তুমি এবার -2 বিয়োগ দিবা, গেল। দেন এক্স থেকে, দেখো ওয়াই থেকে যখন বিয়োগ দিয়েছিল এই বিন্দুটা না, এক্স থেকেও তাহলে এই বিন্দুতে বিয়োগ দিয়ে শুরু করতে হবে। তাহলে এক্স থেকে বিয়োগ দিবা -1, দেন এখানে -1 থেকে বিয়োগ দিবা 4। এই হচ্ছে কাজ। তাহলে যেটা আসবে যে ওয়াই -3/5 এক্স প্লাস 1/-5, কাটাকাটি হবে, একটা -1 থাকবে, এইখানেই গুণ দাও, সমস্যা নেই। তাহলে 3 - 1, ওই যে -1টা এখানে গুণ দিলাম, ইকুয়াল টু এক্স প্লাস 1, বা আলটিমেটলি আমার যে অ্যান্সারটা আসে যে এক্স প্লাস ওয়াই -2 ইকুয়াল টু 0, এটা আসবে। ওকে, তুলো। এখন এই যে কোশ্চেনটা আমরা তুলেছিলাম একটু আগে, এইটা এবার সলভ করব। দেখো বললো 4টা রেখা দেওয়া, x = 4, x - 4 = 0, মানে কি x = 4, y = 5, x = -3, y = -2। বললো এই 4টা রেখা নাকি একটা চতুর্ভুজ তৈরি করে। এখন ওর কর্ণ দুইটার সমীকরণ লাগবে। এবার বুঝো ভালো করে যে তোমাকে আগে x অক্ষ y অক্ষ এঁকে তারপরে চিন্তা শুরু করতে হবে। ওরা বললো আমার কাছে রেখা হচ্ছে কয়টা, 4টা। একটা x = 4, মনে করো এটা x = 4, একটা y = 5, ধরো আরো উপরের দিকে y = 5 জাস্ট সাপোজ, একটা x = -3, x = -3, একটা y = -2, y = -2। তাহলে ভালো করে খেয়াল করো আমার রেখা 4টা কি কি। একটা x = 4, একটা x = -3, একটা y = 5, একটা y = -2। এখন এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়। ওরা বলল এই যে চতুর্ভুজটা আছে, সেই চতুর্ভুজের শীর্ষগুলো যোগ করলে যে কর্ণগুলো আমি পাবো, সেই কর্ণের সমীকরণ কত, এটা হচ্ছে ওদের কোশ্চেন। এই দুইটা যোগ করলে যেই কর্ণ আর এই দুইটা যোগ করলে যেই কর্ণ, এই দুই কর্ণের সমীকরণ কত আসবে। এখন সেই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে এই কর্ণের সমীকরণ লাগবে আর এই কর্ণের সমীকরণ লাগবে, এই দুই কর্ণের আমার সমীকরণ লাগবে। তাহলে এই দুই কর্ণের মধ্যে কমন জিনিস কি আছে, দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে দুই বিন্দু যদি বের করতে পারি আমার সমীকরণ বের করা খুবই ইজি হয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে এই বিন্দুটা কত আসবে। দেখো x4 y -2, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক কত, 4, -2 না? বুঝতে পারছো? সেম ভাবে এই বিন্দুর ক্ষেত্রে -3 হচ্ছে x আর y হচ্ছে -2, তাহলে এই বিন্দুটা কত, -3, -2। সেম এটার ক্ষেত্রে কত আসবে সমীকরণ, ধরো x এর মান -3, y এর মান 5, আর এটার ক্ষেত্রে সমীকরণ কত আসবে, x এর মান 4, y এর মান শুধুমাত্র 5। ঠিক। এখন দেখো ধরো আমি এগুলোকে নাম দিলাম, লাইক এটা দিলাম a, এভাবে চিন্তা করি, বা a b c d। এখন যদি আমি বলি যে কর্ণের সমীকরণ লাগবে, তাহলে আমার এসি কর্ণের সমীকরণ কত হবে, এসি কর্ণের সমীকরণ কত হবে, ওই যে সেম x থেকে বিয়োগ দিবা, বা আচ্ছা y দিয়ে একটা দিয়ে বিয়োগ দিলেই হলো, লাইক y -5 কোটি, 5 মাইনাস পরের কোটি -2,
এক্স মাইনাস -3 -4 যা আসে বের করে ফেলবা, সিম্পল তো, সহজ তো। এরপর একটা আসো বিডি। বিডির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে বিডির মধ্যে y মাইনাস -2 -5 x মাইনাস -3 -4 এই হচ্ছে অবস্থা। তাহলে এমনি করলেও তুমি এই সমীকরণটা পেয়ে যাবা। এই দুটোই হচ্ছে কর্ণের সমীকরণ, বুঝছো? দ্রুত তুলো, তাড়াতাড়ি তুলবা। এই লেকচারের ম্যাথগুলো করার পরে দেখবা কেতাব স্যার পুরো কমপ্লিট। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক দেখবা সব সহজ। ওকে, তুলে ফেলায় আছে। আমি একটু বলতে পারি, তোমার লেকচারগুলোর মধ্যে তোমার প্রশ্ন যেগুলো আসছে ওগুলো তো থাকবেই, বহুত অ্যাডভান্স অনেক কিছুই আছে লেকচারে। মানে প্রশ্ন দেখে তুমি আমাকে বলবো তো পরে, তুমি এই বই খুলে পরে বলতে ভাই এগুলো এগুলো তো প্রশ্ন করা যায়, এগুলো কোনোদিন করে না কেন, এত সুন্দর সুন্দর প্রশ্ন। ওকে, আমি বলা যায় এখানে কেতাব স্যারের বই আর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটির প্রশ্ন ব্যাংক এগুলো সবই অ্যাড করে একসাথে করে পড়াচ্ছি। কেতাব স্যারের বইয়ের কোনো অঙ্ক মনে হয় না তুমি বাদ পাবা এখানে, বুঝছো? এই আর কি। ওকে, আর এমনিতে হচ্ছে তোমার মেইন যেগুলো অঙ্ক ভর্তি পরীক্ষায় আসে ওগুলো এই লেকচার থেকে শুরু হচ্ছে। 3.4 মানে 3.1 থেকে 3.4 এর মধ্যে ভর্তি পরীক্ষায় খুব কম প্রশ্ন আসে। মেনলি যেগুলো আসে সেগুলো হচ্ছে অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, ওগুলো আসে মেনলি। এছাড়া খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসে না, যেগুলো আসে করাই ফেলেছে অলরেডি। আর এইখান থেকে তুমি দেখবা যে বুয়েটে আসা প্রচুর প্রশ্ন, কুয়েট বা চুয়েট এগুলোর যে প্রশ্নগুলো, ঢাবির প্রশ্নগুলো সামনে দেখবা। ওকে, আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা লেখা তো শেষ মনে হয় নাকি? আচ্ছা, এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। কোনটা আমি দেখাচ্ছি, মনোযোগ দিও। দাঁড়াও, তোমাকে 3টা বিন্দু দিয়েছে, দিয়ে বললো এরা ত্রিভুজের শীর্ষবিন্দু, হোয়াট এভার। ওকে, বললো এ বি আর এসির মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো। দেখো তো বুঝো কিনা। 3টা বিন্দু লাইক এ বি সি, ধরো এটা করবো হোমওয়ার্ক, খালি দেখো। বললো যে এ বির যেই মধ্যবিন্দু এইটা আর হচ্ছে এসির যেই মধ্যবিন্দু এইটা, এটার সংযোগ রেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে এ বি দেওয়া আছে, মধ্যবিন্দু বের করবা গড় করে, এসি দেওয়া আছে গড় করে মধ্যবিন্দু বের করবা। তাহলে 2টা বিন্দু তুমি পাবা। সেই 2 বিন্দুর জন্য y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2 ওই সমীকরণ ইউজ করলেই এটার সমীকরণটা পেয়ে যাবা। দেখো তো বুঝছো কিনা। ঠিক, ওকে। এটা থাকবে হোমওয়ার্ক, নিজ দায়িত্ব থাকবে। ND মানে হচ্ছে নিজ দায়িত্ব, নিজের দায়িত্বে এটা করবা। এটা গেল একটা, এটা হোমওয়ার্ক থাকবে, তুলতে হবে না কোয়েশ্চেন, স্ক্রিনশট নিয়ে রাখো, আমাকে সহই নাও। তোমাকে সেম ভাবে একটা ত্রিভুজ দিল, 3টা শীর্ষবিন্দু, বললো ত্রিভুজের মধ্যমা 3টার সমীকরণ বের করো। হোয়াট ইজ মধ্যমা একজন বলো তো দেখি, যা বুঝো, ম্যাথের ভাষায় না তোমার ভাষায় বলো। আচ্ছা, থ্যাংক ইউ কৌশিক। খেয়াল করো, এইখানে কথা হচ্ছে যে 3টা শীর্ষবিন্দু, ওরা পরীক্ষা আমাকে মানে কোয়েশ্চেনে বললো 3টা শীর্ষবিন্দু, তুলতে হবে না, দেখো একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। বললো এই 3টা শীর্ষবিন্দু দিয়ে 3টা মধ্যমা হবে। লাইক লাইক মনে করো হচ্ছে লেমি শো, এটা একটা হইলো মনে করো মধ্যবিন্দু থেকে। আচ্ছা হ্যাঁ, কথা হয়েছে সুন্দর জায়গা মতো না, মধ্যবিন্দু এটা। ওকে, ধরো এইটা একটা হইলো, এইটা একটা, আবার এইটা একটা, 3টা মধ্যমা না। এখন এদের সমীকরণ বের করতে বলেছে, সমীকরণ বের করতে বলেছে। কি কি দেওয়া আছে কোশ্চেনে? এ বি আর সি এর স্থানাঙ্ক। তাহলে আমি যদি এখন এই মধ্যমার সমীকরণ বের করতে চাই, খালি এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে হবে নাকি এই শেষ বিন্দুটার স্থানাঙ্ক লাগবে? কি মনে হয়? এটারও তো লাগবে। তাহলে এই তো গড় করে বিসি এর মধ্যবিন্দু বের করলেই তো এটা চলে আসবে, ডি চলে আসবে। তাহলে এটা আমার বের করতে হবে। সেম ভাবে এমনি করে ই বের করবা, এই দুইটার মধ্যবিন্দু গড় করে, তাহলে বি এর সমীকরণ আসবে, কারণ এটা দেওয়া আছে, এটা বের হবে। 2 বিন্দুর সমীকরণ তো মাত্র শিখাইলাম। সেম ভাবে এই দুইটার গড় দিয়ে এটা আসবে এফ, তখন তুমি সি এফ রেখার সমীকরণ বের করতে পারবা। পারবা? দেখো তো কি মনে হয়। ওকে, তাহলে এটা হচ্ছে লাস্ট হোমওয়ার্ক থাকবে আমাদের, ঠিক আছে? তাহলে এইটাও স্ক্রিনশট নিয়ে নাও। আর আমি কই দাঁড়াবো, দাঁড়াও, স্ক্রিনশট তোলা হইলে বললো, আমি পোস্ট দিয়ে থাকবো তো আবার। বলো না কেন? আচ্ছা হ্যাঁ, শেষ। ওকে, আচ্ছা এখন এই হলো কাহিনী। তাহলে আজকের লেকচারে আজকের মতন সমাপ্ত।
ইনশাল্লাহ আগামীকাল রাতের বেলা বা সকালেও দিতে পারি, লেকচার 1 থেকে লেকচার 11 পর্যন্ত ইউটিউবে আপলোড করা হবে। লেকচার 1 থেকে 10 এডিট করা হয়ে গেছে, আমি 11 এখন এডিট করানো শুরু করব। আজকে রাতের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে, গিয়ে কালকে তোমরা ইনশাল্লাহ পাবলিকলি দেখতে পারবা। ওকে, আমি একদম প্লেলিস্ট বানাই দিব একটা। 16 ধরে নাও, 16 লাগবে পর্যন্ত, 16 পর্যন্ত লাগবে মনে করো, কারণ পড়া আছে তো আমার। আমি এগুলোই তো পরীক্ষায় আসে এখন যেগুলো পড়াচ্ছি, বুঝছো? 3.5 থেকে পরীক্ষায় আসে, কিন্তু 3.5 এগুলো বুঝতে গেলে 3.1 থেকে 4 অনেক গভীর নলেজ লাগে। যেমন এই যে মধ্যবিন্দুর পড়াটা লাগলো, তারপর খেয়াল করো এগুলো তো মানে তোমার কিন্তু এমনি না যে মানে অন্যগুলো কম ইম্পর্টেন্ট, তা না, কিন্তু ওগুলো না বুঝলে তুমি এটা এইদিকে আসতে পারবে না। এই যে বিভিন্ন জায়গায় তোমার কাজে লাগছে তো, ধরো এই যে মনে করো এই অঙ্কটা তুমি করলা, এইখানে দেখো 3.2 এর অঙ্ক কিন্তু কাজে লাগলো, যে এই টপিকগুলো এগুলো ইউজ করে করে কিন্তু অঙ্ক করতে হচ্ছে। ইচ্ছা করে 3.5, 6, 7 থেকে অঙ্ক দেয় কেন? কারণ জানেই তো 3.5 এর অঙ্ক পারতে হলে 3.1, 2, 3, 4 এগুলো পারা লাগবে। তাহলে যেই ছেলে 3.5 এর অঙ্ক পারে সে বাই ডিফল্ট 3.1, 2, 3, 4 এর অঙ্ক পারে। তাইলে ওকে জাজ করতে হলে 3.3 এর অঙ্ক না দিয়ে 3.5 এর অঙ্ক দেওয়ার মানে হচ্ছে ও 5 এরটা পারেছে, মানে 1, 2, 3, 4 পারে। এই হলো কাহিনী। এই জন্য ইচ্ছা করে 3.5 থেকে অঙ্ক দেয়, 6 থেকে অঙ্ক দেয়, 7 থেকে অঙ্ক দেয়, এবং এগুলো অনেক। তারপরেও এটা খুব সংক্ষেপে করানো যায়। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট 5টা লেকচার এর মধ্যে হয়ে যাওয়া উচিত। ওকে, তো ভালো মতন করিও, নেক্সট দিন দেখা হবে। আর প্লেলিস্টটা কলেজের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, গুড বাই।